তাহলে তুই আমাকে না বলে এমন করতে যেতেছিলি কেন? ভাইয়া, পুলিশ কেসের জন্য আমাকে মেডিকেল কলেজ থেকে বের করে দিবে। আমি তোমার স্বপ্ন আর বাবার স্বপ্ন পূরণ করতে পারবো না। আর তুই না থাকলে তোর এই ভাই কিভাবে বাঁচবে কোনো, সেই চিন্তা তুই করলি না? ভাইয়া, পুলিশ কেসের জন্য আমাকে মেডিকেল কলেজ থেকে বের করে দিবে। আমি তোমার স্বপ্ন আর বাবার স্বপ্ন পূরণ করতে পারবো না। সব কষ্টকে সরি বললে চলে না রে। যাই হোক, তুই টেনশন নিস না, তোর ভাই থাকতে তোর কিছুই হবে না। সরি ভাইয়া। দূর পাগলি, কান্না করিস না, চোখ মুছে ফেল। আর শোন, এইসব নিয়ে টেনশন করিস না, আজকের মাঝে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, এমন পাগলামি করতে যাস না যেন। ফ্রেশ হবে, খাবার খেয়ে রেস্ট নে। আচ্ছা ভাইয়া। আমি এখন গেলাম। কই যাবি ভাইয়া? কোথাও না, বাইরে থেকে ঘুরে আসি একটু। সারাদিন তোর মতো পেতনির চিন্তা তো কিছু করা হয় নাই। শয়তান পোলা। তাই বলে আমার দিকে বালিশ ছুঁড়ে মারলো, সেটা আমি ক্যাচ ধরে ফেললাম। ভূতনি। এটা বলে আমি মিমের রুম থেকে বেরিয়ে আসলাম। ইস, আমি কি করতে যেতেছিলাম? আমি ছাড়া তো ভাইয়ার কেউ নেই। সেই ছোট্টবেলা থেকে ভাইয়া আমাকে মানুষ করেছে, আর এই বিষয় নিয়ে আমি এটা করতেছিলাম। যাই হোক, ভবিষ্যতে আর এমন করব না, কখনো না। কথাগুলো মিম ফ্রেশ হতে চলে গেল, আর এদিকে আমি এসে একজনকে ফোন দিলাম। হ্যালো স্যার, বলেন। শোন মারুফ, তোকে একটা কাজ করতে হবে। জি স্যার, মানে মাহিম বল। 1 ঘন্টার মাঝে নিলয় রাহানের 14 গোষ্ঠীর খবর চাই, আর তাদের মূলত কলেজ মোড়ে বসে থাকে তারা। বুঝতে পারছি, পেয়ে যাবি। তারপর ফোন কেটে দিলাম। তোদের সময় শেষ নিলয় নাকি ফিলয়, আমার বোনের সাথে খারাপ আচরণ করার ফল পাবি। শুনশান এলাকার চারপাশে বাড়ি নেই বললেই চলে। তার মাঝে একটা মাত্র বাড়ি, যেটায় নিভু নিভু আলো জ্বলছে, আর কয়েকজন ছেলের হাসাহাসি করছে। আমি গাড়ি করে এসে সেই বাসার সামনে দাঁড়ালাম, মুখে কাপড় দিয়ে ঢেকে গাড়ি থেকে নামলাম। আস্তে আস্তে হেঁটে সেই বাসার দরজার কাছে চলে আসলাম। দরজার কয়েকবার ঠক ঠক করলাম ভেতরে। আরে শালা, আর বলিস না, সকালে সেই মেয়েটা সেই জিনিস। হ্যাঁ রে ভাই। একদিন টেস্ট করার দরকার। আজকেরটাও সেই মাল ছিল। আরে টেনশন নিস না, সব হবে, এখন চিল। তারা তিনজন বিভিন্ন কথা বলতেছিল, তখনই বাইরে থেকে দরজায় ঠক ঠক আওয়াজ হলো। দেখ তো কে এই সময়। এইখানে তো কারোর আসার কথা নয়। আচ্ছা, আমি দেখে আসছি। তাই বলে হাবিব দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখলো এক আগন্তুক দাঁড়িয়ে আছে। কে তুই? আসলে ভাই, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, রাতে তো কোথাও যেতে পারবো না, আপনি যদি একটু সাহায্য করতেন। আরে যা তো এখান থেকে, এখানে কোনো সাহায্য পাবি না। প্লিজ ভাই, অনেক রাস্তা যেতে হবে, তাই একটু সাহায্য করুন। তাহলে তোর মুখ ঢাকা কেন? দেখি তোর মুখ। সরি, এটা পারবো না। আমি তো দেখবই। কে রে হাবিব? জানি না ভাই, কিন্তু দেখে সন্দেহ হচ্ছে। শালাকে মেরে তাড়ে দে। যা শালা, ভাগ এখান থেকে। তাই বলে হাবিব আমাকে লাথি মারলো, কিন্তু সেটা পা দিয়ে ডস করলাম, আর পায়ের গিরির উপর লাথি মেরে দিলাম। সাথে সাথে কট করে শব্দ হলো। ও মাগো, মরে গেলাম। ওর আবার কি হলো যে চিৎকার করছে এমন? আকাশ, চল তো গিয়ে দেখি। তারপর তোরা দুইজন এসে দেখলো হাবিব পা ধরে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কি হয়েছে তোর, এমন চিৎকার করছিস কেন? ভাই, আমার পা এই শালা ভেঙে ফেলছে। কে তুই? এত বড় সাহস আমার বন্ধুকে মারা? নিলয়, আকাশ, হাবিব এরা মদ পান করার জন্য ভালো করে কথা বলতে পারছে না। আমি কি, একটু পরেই বুঝতে পারবি। আমি ভিতরে গিয়ে তাদের সামনে দাঁড়ালাম। কেন নীলাকে ধর্ষণ করলি? শালে বেশি তেজ, তাই তেজ কমিয়ে দিলাম। তাই বলে মেরে দিবি? মারা ইচ্ছে ছিল না, কিন্তু শালি সহ্য করতে পারো না, মরে গেল। সেই ছিল। পরের দিন তার বান্ধবকে ধরবো, মিম না কি যেন নাম। এই কথা শোনার সাথে সাথে আমার রাগ বাড়তে লাগলো। এখনই খুন করতে ইচ্ছে করছে, কিন্তু সেটা করলে হবে না, আমার এদের থেকে সত্যিটা জানতে হবে। এইসব ভাবতেছিলাম, তখনই কেউ আমার মুখে ঘুষি মারলে ছিটকে পড়লাম কিছুটা দূরে। ঘুরে দেখি সেটা নিলয় মেরেছে। আমি উঠে দাঁড়ালাম। আমাকে আবার মারতে আসলে তার হাত ধরে ফেলি আর মস্কানি দিয়ে দেই। ছাড় আমাকে, আমার হাত ভেঙে গেল।
কেন এইটুকুতেই এত কষ্ট হচ্ছে? তাহলে ভাব ওই মেয়েটার কি অবস্থা হয়েছিল। এই কথা বলে আমি তার বুকে লাথি দিলাম। সে কিছুটা দূরে গিয়ে পড়লো, বুক দিয়ে রক্ত বমি করলো। আমি এবার হেঁটে আকাশের দিকে যেতে লাগলাম, আমার দিকে এগিয়ে আসছিস কেন? কারণ আমি তোকে মারবো এবার। দেখ, কাছে আসবি না। আস্তে আস্তে আকাশ পিছাতে লাগলো, আমি সামনে এগোতে লাগলাম। একসময় খুব কাছে চলে এলাম। আমরা তোর কি ক্ষতি করছি? তুই কেন মারছিস? তুই অনেক বড় ক্ষতি করেছিস, সেটার মাসুল দিবি। তারপর আমি আকাশকে এলো পাথরে মারতে লাগলাম। তিনজনকে এক জায়গায় করলাম, তারপর আবার মারলাম। প্লিজ আমাকে ছেড়ে দে, তুই যা চাইবি আমি তাই দেবো। তুই যে নীলা নামে মেয়েটির সাথে যা করছিস সেটা স্বীকার করবি, আর বাকি মেয়েদের তুই ড্রাগস দিয়ে ধরিয়ে দিয়েছিস সেটাও। কোনোদিনও না। ওকে, তারপর আর কি আবার মারতে লাগলাম। কখনো এবার পাশে চেয়ার ছিল সেটা ভেঙে মারতে লাগলাম। আমরা সব স্বীকার করছি, তবু মারিস না। ওকে বল। হ্যাঁ, আমরা তিনজন মিলে নীলাকে ধর্ষণ করেছি আর বাকি মেয়েদেরকে ইনজেকশন পুশ করেছি ড্রাগসের, যেন তাদের নামে পুলিশ কেস হয় আর পড়া বন্ধ হয়ে যায়। এটা করার কারণ হলো আমাকে থাপ্পড় মারা। এত সময় যা বললো সব ভিডিও করে নিলাম। এবার আমাদের ছেড়ে দে। আমি নিলয়ের শার্ট টেনে ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে এসে ফেললাম। তার গাড়ি নিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে আসলাম। কি হলো, এখানে আনলি কেন? সেটা ভেতরে গেলেই বুঝবি। তারপর আর কি আগের মতো নিলয়কে টানতে টানতে মাটির সাথে স্যাঁচড়াতে স্যাঁচড়াতে পুলিশের কেবিনে ঢুকলাম। একজনকে মেরে আনতে দেখে সবাই আমার দিকে উঠে দাঁড়ালো। কে তুই? আর একে মারছিস কেন? তারপরে বলছি, আগে সকালে যে সকল কিছু মেয়েদের নিয়ে তারা নির্দোষ, কি প্রমাণ আছে? এই যে এখানে। তারপর সবকিছু দেখলো। আচ্ছা ঠিক আছে, কেস তুলে নিচ্ছি, কিন্তু একে ধরে রাখতে পারবো না। কেন? সেই ঢাকা শহরের মেয়ের ছেলে। ও আচ্ছা, ঠিক আছে। কিছু একটা ভেবে তারপর কেস তুলে নিলে গাড়ি নিয়ে চলে আসলাম। গাড়ি চালাচ্ছি আর অতীত নিয়ে ভাবছি। বাবার কথা খুব মনে পড়ছে। আজ বাবা থাকলে কত না খুশি থাকতো, বাবা মা নিয়ে হ্যাপি পরিবার হতো। ঠিক তখনই আব্বুর শেষ কথা মনে পড়ে গেল। মাহিম, তোর বোনকে সবসময় দেখে রাখবি। আর এই আমাদের যে এই সব করছে, তুই কেস নাম্বার MIMF 6952 খুলে দেখবি। এই কথা মনে পড়তেই গাড়ি ব্রেক করলাম। শিট, এই কথা কিভাবে ভুলে গেলাম। না, আর দেরি করা যাবে না, যেভাবেই হোক সব ঠিক করতে হবে। আমি আবার মারুফকে ফোন দিলাম। হ্যাঁ মাহিম বল। আগামীকাল আমার কুষ্টিয়া যাওয়ার ব্যবস্থা কর, আর তুই রেডি হয়ে রোস। হঠাৎ সেখানে? সেটা তোর জানা লাগবে না। ঠিক আছে। মারুফ জানে আমি রাগলে ঠিক থাকি না, তাই কিছুই বললো না। কিছু সময়ের মাঝে বাসায় চলে আসলাম। আসার আগে গাড়ি জায়গা মতো রেখে আসলাম। আমার গাড়ি আছে সেটা পরিবারের কেউ জানে না, তাই বাড়ির ভিতরে ঢোকে একবার বোনের রুমে গিয়ে গেলাম। গিয়ে দেখলাম রুমের লাইট বন্ধ, কিন্তু গুনগুন কান্না শব্দ আসছে। আমি রুমে ঢুকে লাইট জ্বালিয়ে দেখলাম আমার বোনটা খাটের কোনায় বসে কান্না করছে। ভাইয়া, তুমি এখানে? দেখতে আসলাম আমার বোন কি করছে, কিন্তু কি? কান্না করছো কেন? কই না তো। তাহলে আমি ভুল শুনলাম? সরি ভাইয়া। আমি মিমের কাছে গিয়ে তার চোখের পানি মুছে দিলাম। কান্না করছো কেন? ওই কথা ভুলতে পারছি না। এখন থেকে ভুলে যাও, সব ঠিক হয়ে গেছে। আর কেস তুলে নিছে তারা। কিভাবে ভাইয়া? সেটা জানতে হবে না, তোমার ভাই থাকতে কোনো সমস্যা হবে না। তাহলে আমি মেডিকেল কলেজে গেলে সমস্যা হবে না? একদম না, এখন ঘুমাও দেখি, আমি মাথায় বিলি কেটে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া। মিম বিছানায় আমার পায়ের উপর ঘুমালো, আমি তার মাথায় বিলি কাটতে লাগলাম। তুমি আমার বেস্ট ভাইয়া। কিছু সময়ের মাঝেই মিম ঘুমিয়ে গেল। আমি তাকে ঠিকমতো শুয়ে দিয়ে চলে আসলাম নিজের রুমে। আজ খুব সকালে ঘুম থেকে উঠলাম। বাড়িতে সবাই এখনো ঘুমিয়ে আছে। আজ সেই চিরচেনা শহরে যাব, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। তাড়াতাড়ি গোসল করে নিলাম। তারপর কিছু জামা কাপড় প্যাক করে নিলাম একটা ব্যাগে। এটুকু করতেই 7টা বেজে গেল। কি পরবো সেটা বাইরে রাখলাম। আমার রুমে একটা বারান্দা আছে, সেটায় গিয়ে সকালের পরিবেশ দেখতে লাগলাম। তখন আমার ফোন বেজে উঠলো। তাকে দেখলাম মারুফ ফোন দিচ্ছে। হ্যালো মারুফ, বলো। স্যার টিকিট কাটা রেডি। আচ্ছা, বাস স্টপ থেকে নিয়ে নেব।
স্যার আপনি গাড়ি নিয়ে গেলেই তো পারেন। সেটা করব না। যাই হোক, তুমি সময় মতো চলে এসো। আর গাড়ি কয়টায়? 5টায়। তারপর আমি কল কেটে দিলাম। কি করব, কোথায় যাব সব চিন্তা করতে লাগলাম। এত বছরে হয়তো শহরটাই পাল্টে গেছে। তখনই মিমের ডাক শুনলাম। ভাইয়া, ভাইয়া, কই তুই? কি হয়েছে? আমি এখানে। ওই সব কি? জামা গোছানো কেন? একটু কাজে বাইরে যাচ্ছি, তাই। কি? কিসের কাজ? তুই তো কোনো কাজ করিস না। আরে নতুন কাজ, দেখি গিয়ে কি হয়। প্লিজ ভাইয়া, আমাকে ছেড়ে কোথাও যাস না। আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ বোন, কাঁদিস না। জরুরি ভিত্তিতে যাওয়া লাগবে না। তবু মিম কান্না করে যাচ্ছে। আমি তার হাতে হাত নিয়ে কাছে আসলাম, তার চোখের পানি মুছে দিলাম। ভাইয়া, প্লিজ, আরে বেশি দিন না তো, আর একটু খাওয়া দাওয়া যেন না হয়। যা ফ্রেশ হয়ে আয়, আমি নিচে আসি। ঠিক আছে। মিম মন খারাপ করে চলে গেল। আমি দীর্ঘশ্বাস ফেলে তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। সে চলে যাওয়ার পরে আমি রুম থেকে বেরিয়ে নিচে আসলাম। আমাকে এত তাড়াতাড়ি উঠতে দেখে চাচা আর সারা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কেন তাকিয়েছে সেটা আমি বুঝতে পারলাম। আমি তাদের কাছে গিয়ে বসলাম। কি হলো, আজ তোমাকে ভূতে ধরেছে নাকি? এটা মনে হবার কারণ কি? এই যে আজ না ডাকার আগেই উঠে পড়ছো। ও এই ব্যাপার, আসলে জরুরি কাজ আছে। কই যাবে? আসলে চাচা, আমাকে একটু শহরের বাইরে যেতে হবে। কি? তুমি আবার কই যাবে? কোথাও যাওয়া লাগবে না। গুরুত্বপূর্ণ কাজ। কই যাবে? চাচা, আপনি তো আমার সম্পর্কে সব জানেন। আমি সেটাই করার চেষ্টা করছি। কিসের কথা বলছে মাহিম? পরে বলবি। মাহিম, এটা তোমার কাজ, তুমি করতে পারো। আমার পাগলি বোনটা রাগ করে আছে। সারা, তুমি যদি একটু মানে নিতে তাকে। কেন, কি হয়েছে মিমের? আমার বাইরে যাওয়ার কথা শুনে সে কান্না করছে। ঠিক আছে, ছাড়া উপরে গিয়ে দেখ। চাচার কথা শুনে সারা চলে গেল। মাহিম, তুমি যা করবে সাবধানে করো, কারণ তোমার সাথে তোমার বোন জড়িত, সাথে আরেক জীবনও জুড়ে যাচ্ছে। আরেকটা মানে? আমি কি বলছি তুমি বুঝছো না? আসলে চাচা, আমি জানি আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে, আর এটাও জানি তুই আমার মেয়েকে ভালোবাসো। তাহলে সমস্যা কোথায়? আমি একটা বেকার ছেলে, বিয়ে করে সারাকে ভাত কাপড় দিব কিভাবে? সেই সব রিজিকের মালিক আল্লাহ, তিনি যা কপালে লিখেছেন তাই হবে। হুম। আমি চাই তুমি আর আমার মেয়েটাকে কষ্ট দিও না। জি। তুমি ফিরে আসলে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। এত তাড়াতাড়ি? হুম। আচ্ছা চাচা, আমি কোথায় যাচ্ছি এটা শুধু আপনাকে বলছি, ওরা যেন না জানে। বলো। আসলে আমি কুষ্টিয়া যাচ্ছি কিছু কাজে। সেখানে না গেলে হয় না বাবা। চাচা, বাবার কথা আমার এখনো মনে আছে। আচ্ছা ঠিক আছে, আমি মানা করব না, কিন্তু মিমকেও নিয়ে যেতে পারো নিজ জন্মস্থানে। তার তো কিছু মনে নেই তেমন। না চাচা, পরের বার গেলে নিয়ে যাব। আমরা কথা বলতেছিলাম, তখনই তারা দুজন আসলো। সবাই একসাথে নাস্তা করতে বসলাম। মিম কিছুই খাচ্ছে না, তাই আমি মিমের পাশে গিয়ে বসলাম। রোজ আমার পাশে বসে, কিন্তু আজ রাগ করে অন্য পাশে বসছে। আমি খাবার তার মুখের সামনে তুলে ধরলাম, কিন্তু মিম মুখে খাবার নিচ্ছে না। কেউ কি চায় আমি না খেয়ে বের হই? সে যদি না চায় তাহলে যেন তাড়াতাড়ি খায়। আমি কথাগুলো বলে মিমের দিকে আড়ি চোখে তাকলাম। সে কিছু একটা ভেবে পরোটা ছিঁড়ে আমার মুখে ধরলো। আমি খেয়ে নিলাম আর মুচকে হাসলাম। তারপর নিজেও পাগড়িটাকে খাইয়ে দিতে লাগলাম। এভাবেই খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা ছাড়ার দিকে তাকিয়ে দেখলাম তার প্লেটে খাবার তেমনই আছে। আমি কিছু না ভেবে তার প্লেটটা আমার কাছে নিলাম। কি হলো, তুমি আমার প্লেট নিলে কেন? তুমি তো খাচ্ছ না, তো কি করব? তাই বলে প্লেট নেবে? আমি বেশি কথা না বলে পরোটা তার মুখের সামনে ধরলাম। এটা দেখে সারা চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আর চাচা উঠে চলে গেল। মিমের দিকে তাকিয়ে দেখলাম মিটমিট করে হাসছে। কি হলো, নাও। এটা কি সত্যি? সারা পাগলামি দেখে আমি মনে মনে হাসলাম। তারপর সারা খুশি মনে খেতে লাগলো। কিছু সময় পর আমি রেডি হয়ে নিচে আসলাম। কাঁধে একটা ব্যাগ, যেটা কিছু জামা কাপড় আছে। সাবধানে যাও আর দেখে শুনে থেকো। ঠিক আছে চাচা। আমি মিমের দিকে তাকিয়ে দেখলাম মন খারাপ করে আছে। আমি গিয়ে পিচ্চিটার ঠিক সামনে দাঁড়ালাম। কি হলো, কথা বলবি না? ওকে, চলে যাচ্ছি, বলতে হবে না।
আমার এই কথা শোনার সাথে সাথেই মিম আমাকে জোরে ধরে কান্না করতে শুরু করলো। প্লিজ ভাইয়া, তোর বাইরে কাজ করা লাগবে না। না রে বোন, অনেক খুঁজে একটা পাইছি, দেখি কি হয়। আর সেটা এখানে এসে করব। ওখানে জাস্ট বসের সাথে দেখা করা লাগবে। তবুও আমি মিমের মুখটা তুলে চোখের পানি মুছে দিলাম, তারপর কপালে একটা চুমু খেলাম। আর কান্না নয়, এবার একটু হাস। মিম কোনো রকম হাসলো, মন ভোলানো হাসি। সারা আমি চলো যেতে যেতে কথা বলি, আমিও হাসপাতালে যাব। ওকে। সারার সাথে বাইরে এসে একটা রিক্সা দেখে সেটা উঠলাম। রিক্সা মামা চলতে শুরু করলো। কিছু দূর যেতেই সারা আমার হাতের উপর নিজের হাত রাখলো। অন্যদিকে হলে আমি হাত সরিয়ে নিতাম, কিন্তু আজ সেটা করলাম না, কারণ চাষা অনুমতি পেয়ে গেছি। উল্টা সারা হাত শক্ত করে ধরে রাখলাম। আমি সারার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে কেমন করে তাকিয়েছি, সেটা দেখে আমি চোখ মারলাম। সারা চমকে উঠে নিজেকে ঠিক করলো। আজ তোমার কিছু হয়েছে? কই না তো। তাহলে এমন করছো? তুমি বুঝবে না সেটা। তারপর আমরা কথা বলতে বলতে বাস স্টপে চলে আসলাম। টিকিট কাটার নাম করে আমি মারুফের কাছে চলে আসলাম। তারপর তার থেকে টিকিটগুলো নিয়ে নিলাম। কিছু সময় পর আবার স্যারের কাছে ফিরে আসলাম। এত তাড়াতাড়ি হয়ে গেল? আসলে আমি রাতে বলে দেখেছিলাম তাই। ও, আচ্ছা, মেয়ের খেয়াল রেখো, আর নিজেরও। তুমিও। আচ্ছা, এই টাকাগুলো রাখো, তোমার কাজে লাগবে। আরে আমার কাছে টাকা আছে, লাগবে না। তুমি টাকা কোথায় পেলে? টিউশনের কয়েকটা টাকা গুছিয়েছিলাম। সে জানি, কয় টাকা হয়েছে? তোমাকে রাখতে বলছি, তুমি রাখো। লাগবে না। তোমার থেকে কিছু শুনতে চেয়েছি? আমি নিতে বলেছি, নাও। আমি তার থেকে টাকাগুলো নিয়ে পকেটে রেখে দিলাম। তারপর সে মুচকি হাসলো। গাড়ি আসলে আমি সারার থেকে বিদায় নিয়ে বাসে নিজের সিটে বসলাম। গাড়ি ছেড়ে দিল। জানার কাছে সিট থাকার জন্য বাইরে তাকিয়ে দেখলাম। বাস যত সময় দেখা গেল সারা সেখানে দাঁড়িয়েছিল। তারপর বাসে ওঠার কিছু সময় পর মিমের সাথে কথা বলেছি, আবার সারার সাথেও কথা বলেছি। অনেক ঘুম পেতেছিল, তাই বাসের সিটেই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হেলমেট ডাকে ঘুম ভেঙে গেল। এই যে ভাই, ওঠেন। জি ভাই, কুষ্টে চলে আসছি। না, দুপুর হয়ে গেছে, তাই একটা ধাবায় গাড়ি দাঁড় করানো হবে, তাই খাবারের জন্য ডাকছি। আচ্ছা ঠিক আছে। কুষ্টিয়া পৌঁছতে কত সময় লাগবে? আর 1 ঘন্টা লাগবে। কথাগুলো বলে হেলপার চলে গেল। গাড়ি একটা ধাবায় দাঁড় করালো। আমি বাইরে তাকিয়ে দেখলাম সূর্য মাথার উপর। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম দুপুর 1:21 বাজে। সবাই গাড়ি থেকে ধীরে ধীরে নামলো। আমিও নেমে ধাবায় গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মাছ দিয়ে ভাত খেলাম। খাওয়া দাওয়া সেরে খাবার বাইরে আসলাম। এখনো কয়েকজন খাবার খাচ্ছে, তাই একটু সময় আছে। একটু ঘুরে দেখলাম দোকানের সাইনবোর্ডের জায়গার নাম লেখা ভেড়ামারা। হয়তো শেষ মাথায় আছি, তাই 1 ঘন্টা লাগবে মেন সিটিতে পৌঁছাতে। চারপাশে তাকিয়ে চেনার চেষ্টা করলাম, কিন্তু কিছুই মনে করতে পারলাম না। চারপাশে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আগে বন্ধুদের সাথে অনেক ঘোরাঘুরি করতাম, তাই বেশ কিছু জায়গা চিনি। কিছু সময় মাঝে হেল্পার সবাইকে বাসে উঠতে বললো। এক এক করে সবাই উঠে পড়লাম। নিজের জায়গায় বসার কিছু সময় পর দেখলাম একজন মেয়ে কিছুটা আধুনিক স্টাইলের পোশাক পরা, দেখতে কিছুটা সুন্দর, আমার পাশের সিটে বসে পড়লো। আমি একবার তাকিয়ে আবার বাইরে তাকিয়ে প্রকৃতি দেখতে লাগলাম। কিছু সময় পর কেউ আমাকে পিঠে খোঁচা মারলো। পাশে তাকিয়ে দেখলাম সেই মেয়েটি। আমি কিছু না বলে আবার বাইরে দেখতে লাগলাম। এই যে শুনছেন, জি, আমাকে বলছেন? আপনাকে বলছি। গাড়িতে ওঠার পর থেকে দেখছি আপনি ঘুমিয়ে একলা বোরিং হচ্ছেন। তো তাই বাকি পথটুকু যদি একটু গল্প করতেন। আমি ঈশা, আপনি? আমি মাহিম, ঢাকা টু কুষ্টিয়া। আপনি তো খুব ইন্টেলিজেন্ট। আমিও সেম। মেয়েটির সাথে কথা বলে জানতে পারলাম সে কোনো একটা কাজে কুষ্টি এসেছে, কিন্তু কি সেটা বললো না। আমারও জানার ইচ্ছে নেই। প্রায় 5 ঘন্টা পর সেই চিরচেনা শহরে চলে আসলাম, যেখানে আমার জন্ম, যেখানে আমার শৈশব কাটছে। অনেক পরিবর্তন হয়ে গেছে, বলতে গেলে উন্নত। চারপাশে তাকিয়ে দেখলাম দোকানপাট উন্নত। আমার সাথে সাথে মেয়েটা বাস থেকে নামলো। ধন্যবাদ আমার সাথে গল্প করার জন্য। ওয়েলকাম। একই জেলায় আছে, তাহলে দেখা হতেই পারে। শিওর। ইসের সামনে কিছুটা এগিয়ে গেল। আমি হেঁটে একটা টং দোকানের সামনে দাঁড়ালাম। খেয়াল করে দেখলাম একজন পুলিশ ইসেকে স্যালুট করলো। তারপর গাড়ির দরজা খুললে সে গাড়িতে উঠে চলে গেল। হয়তো কোনো পুলিশের মেয়ে বা পুলিশও হতে পারে। এইসব ভাবার না, আমাকে এখন ভাড়া বাসায় যেতে হবে, যেটা আমার পুরাতন বাসার কাছে। একটা অটো ঠিক করে ঠিকানা বললাম। সেই অনুযায়ী আমায় নামিয়ে দিল। ভাড়া মিটিয়ে নিজ এলাকায় পা রাখলাম। মনে একটা প্রশান্তি এসে গেল। ধীরে ধীরে এগিয়ে গেলাম
বেশ কিছু দূর যাওয়ার পর একটা বাড়ি দেখলাম। আমার চারপাশে ঘন গাছপালা। বাড়ির অবস্থা তেমন ভালো না, ইট খসে পড়ার মতো গাছপালা ভর করেছে। আমি কিছু সময় তাকিয়ে তার থেকে কিছুটা দূরের দোকানে গেলাম। অনেক বছর আগেও দোকান ছিল, সেটা এখনো আছে। দোকানে গিয়ে দেখলাম চাচা অনেক বুড়ো হয়ে গেছে। আসসালামু আলাইকুম চাচা, এখানে মনিরের বাসা কোনটা? এই তো সামনে বাসা। কে তুমি? এখানে ভাড়া থাকবো। আমি সামনে বাসায় গিয়ে কলিং বেল চাপলাম। কিছু সময় পর এক মাঝবয়সী আন্টি এসে দরজা খুলে দিল। হয়তো এই জায়গায় আমি যাওয়ার পর আসছি, তাই চিনি না। কে তুমি? আন্টি, আমি আপনার বাসা ভাড়া নিয়েছি। বাসায় একটা যুবতী মেয়ে থাকতে কেন সে বাসা ভাড়া দিতে গেল? আচ্ছা, ভেতরে এসো, তোমার আঙ্কেল ভেতরে আছে। কথাগুলো বলে তিনি চলে গেল। আমি ভেতরে গিয়ে দেখলাম আঙ্কেল বসে আছেন। চলে আসছো তুমি? তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। জি চাচা, আমার রুমটা দেখিয়ে দিন। আমার সাথে আসো। তারপর চাচা আমাকে উপর তলায় কোনো একটা রুম দেখিয়ে দিল। এটাই তোমার রুম, আর খাওয়া দাওয়ার আমাদের সাথে করবে, সমস্যা নেই। এটা পারবো না চাচা। আরে সমস্যা নেই, ফ্রেশ হয়ে নিচে এসো। চাচা চলে গেলে আমি রুমে প্রবেশ করলাম। রুমটা বেশ পরিপাটি করে রাখা, হয়তো আমি আসবো বলেই গোছানো হয়েছে। অ্যাটাচ বাথরুম। ব্যাগটা রেখে জানলার পর্দা সরিয়ে দিলাম। সেখানে কিছু সময় দাঁড়িয়ে দেখলাম এখান থেকে আমাদের বাসা খুব ভালো করে দেখা যায়। নিজে ফ্রেশ হয়ে একটু বিছানায় শুয়ে পড়লাম। তখনই কল বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম সারা ফোন দিচ্ছে। হ্যালো। কি করো মিস্টার? এই তো এসে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছি। তুমি? হসপিটালে। খাওয়া দাওয়া হয়েছে? না, করব। তুমি? হুম। আচ্ছা বেবি, রেস্ট করো, পরে কথা হবে। এই সব কি বলছো? কেন জান? আমার তো ভালো লাগছে। আগেও বলছি না আমাকে এইসব বলবে না। আগের কথা বাদ দাও, এখন তুমি আমার হবু বর। এই সব তো বলতে পারি। এসব কি বলো? এই গো, আমি সব জেনে গেছি। আব্বু বলছে। আচ্ছা। অনেক অপেক্ষা করিয়েছো, অনেক কষ্ট দিয়েছো, বিয়েটা হতে দাও, সব সুদে আসলে তুলে নিব। কি কি করবে? দুষ্টু সেটা বুঝে নাও। ফোন কেটে দিল। আর আমি হ্যাং করার মতো বসে আছি। সারা এটা কি করলো? যাই হোক, মুখে মুচকে হেসে মিমকে কল দিলাম। হ্যাঁ ভাইয়া, পৌঁছে গেছো। হ্যাঁ বোন। আচ্ছা, তুই রেস্ট নে, পরে কথা বলিস। আর নিয়মিত খাওয়া দাওয়া করবি। আচ্ছা পাগলি, তুইও? ওকে। আর প্রত্যেকদিন ফোন দিবি। ফোন রেখে দেওয়ার কিছু সময় পর আন্টি আমাকে ডাকতে আসলো। নিচে তোমার আঙ্কেল দুপুরে খাবার খেতে ডাকছে। চাচি, এই অসময়ে? আসলে অনেকদিন পর আমার মেয়ে বাসায় আসলো, কাজের জন্য বাইরে ছিল, আজ এসেছে, তাই অপেক্ষা করতেছিলাম। একসাথে খাওয়া দাওয়া করবো, সাথে তুমিও। ঠিক আছে। আন্টি চলে গেল। আমি তারপর নিচে চলে আসলাম। পিছন থেকে দেখা যাচ্ছে একটা মেয়ে টেবিলে বসে আছে, ঠিক চেনা যায় না। চলো আসছো মাহিম, বসো। জি আঙ্কেল। চেয়ার টেনে বসে পড়লাম, কিন্তু সামনের দিকে তাকিয়ে দেখলাম বাসে সেই মেয়েটি। তাকে দেখলাম আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এটা আমার মেয়ে ঈশা, পুলিশ এসিপি আজ ট্রান্সফার নিয়ে আমাদের এখানে আসছে। হ্যালো ম্যাম। হ্যালো, আগে বললেই পারতে। তুমি আমাদের বাসায় যাচ্ছ? সরি ম্যাম, জানতাম না আপনি এখানে আসবেন। তোমরা একে অপরকে চিনো? বাবা, বাসে এনার সাথেই পরিচিত। আচ্ছা ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করো না। আর মাহিম, কোনো সাহায্য লাগলে ঈশাকে বলবে। ঠিক আছে আঙ্কেল। আমি ঈশার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি তার দিকে তাকিয়ে খেতে বসলাম। আন্টি আমাদের খেতে দিল। খাওয়া দাওয়া করে উঠে আসলাম। হঠাৎ ঈশা আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভাবতে পারিনি তোমার সাথে দেখা হবে। জি ম্যাম। ম্যাম বলতে হবে না, আগে যেমন বললে তাই হবে। আপনি তো পুলিশ। শেট, যখন ইউনিফর্ম পরে থাকবো। ঠিক আছে। পরে কথা হবে, এখন রেস্ট নাও গিয়ে। তিনি চলে গেল। আমি নিজের রুমে চলে আসলাম। চারপাশে অন্ধকার। রাত 11। ঝিঝি পোকার ডাক। আমার চোখে ঘুম নেই। কিভাবে ঘুম থাকবে? বোনকে ছাড়া ঘুম হয়নি কখনো। জানলার কাছে চেয়ার নিয়ে বসে আছি। অনেক সময় হলো বসে আছি। হঠাৎ আমার পুরনো বাড়ির দিকে নজর পড়লো। কেউ একজন লাইট নিয়ে ভিতরে ঢুকছে, কিন্তু কেন সেটা অজানা। আমি কি করব ভাবছি, সেখানে যাব নাকি এখানে বসে থাকবো। বেশি কিছু চিন্তা না করে সেখানে যাওয়ার চিন্তা করলাম। বেরিয়ে পড়লাম সেখানে যাওয়ার জন্য।
কিছু সময় পর বাসায় সেখানে চলে আসলাম। সবকিছু আমার চেনা, তাই কোথায় কি আছে বুঝতে অসুবিধা হলো না। পিছনের গেট দিয়ে প্রবেশ করলাম। আগে এখানে বাগান ছিল, সেটা এখনো আছে, কিন্তু আগের মতো বিশাল নেই। সাইডে একটা জানলা ছিল, সেটা দিয়ে সবকিছু দেখতে লাগলাম। এখানে ড্রাগস ডিল হচ্ছে, অনেক রকমের ড্রাগস আছে। তাহলে এই বাড়িতে এখন এইসব চলছে? কিছু সময় পর পিছন গেট দিয়ে ওরা আসতে লাগলো, তাই আমি দ্রুত সেখান থেকে চলে আসলাম। এসে ঘুমিয়ে পড়লাম। সকালে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠতে লেট হলো, তবু উঠতে দেরি হতো যদি না মেম ফোন করতো। সকালে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলাম আঙ্কেল আন্টি বসে আছেন। ঈশাকে কোথাও দেখলাম না। ঘুম কেমন হলো তোমার? ভালো। আচ্ছা, নাস্তা করে নাও। আপনারা করেছেন? আমরা সবাই করেছি। আমি নাস্তা করে তাদের সাথে একটু গল্প করলাম। তারপর বাসা থেকে বেরিয়ে আসলাম চারিদিকে একটু ঘুরে দেখার জন্য। মূলত আমাকে কেস ফাইল ডিপার্টমেন্টে যেতে হবে। আমার আব্বু পুরনো ফাইল দেখতে হবে। এখান থেকে 2 কিলোমিটার দূরে সেটা। একটা সিএনজি ঠিক করে উঠে পড়লাম। আধা ঘন্টা পর আমার কাঙ্ক্ষিত জায়গায় নামিয়ে দিল। চারপাশে ভালো পুলিশ আছে। আমি ভেতরে গেলাম। কি আপনি আর এখানে কেন আসছেন? স্যার, আসলে আমার একটা পুরনো ফাইল দেখার ছিল। আপনি কি কোনো পুলিশ নাকি সিআইডি? আমি কিছু না। পারমিশন না থাকলে আমরা আপনাকে কিছু দেখাতে পারবো না। এখন যেতে পারেন। প্লিজ, খুব প্রয়োজন। বললাম তো যেতে পারেন। নিজের পরিচয় দিতে পারছি না, আবার আব্বুর পরিচয় দিতে পারছি না। দিলে আমাকে চিনে যেতে পারে, তাহলে সমস্যা হবে কাজ করতে। আমি একটু বাইরে এসে মারুফকে ফোন দিলাম। হ্যালো মারুফ, বল। এখানে ঢোকার পারমিশন করে দে তাড়াতাড়ি। নিজের পরিচয় দিলেই তো পারিস। তুই হয়তো ভুলে গেছিস আমরা কি। আচ্ছা তুই অপেক্ষা কর, আমি বলছি। ফোন কেটে দেওয়ার পর অপেক্ষা করতে লাগলাম। কিছু সময় পর হেড বড় অফিসার আমার কাছে আসলো। আপনি যেতে পারেন ভিতরে, কিন্তু বেশি সময়ের জন্য নয়। আচ্ছা ঠিক আছে। আমাকে নিয়ে ফাইল রাখার সেই রুমে নিয়ে আসলো। আপনি বলেন, আমি খুঁজে দিচ্ছি। তার দরকার নেই, আপনি অপেক্ষা করুন, আমি খুঁজি। আমি ভিতরে গিয়ে আব্বুর বলা সেই ফাইলটা খুঁজতে লাগলাম, কিন্তু সহজে পাচ্ছি না। বাবার কথাও নয়, আজ থেকে 10 বছর আগের ফাইল। আবার অনেক ফাইলের মাঝে প্রায় সবকিছুর খোঁজার পুরাতন ফাইল আলমারি চোখে পড়লো। আমি সেখানে গিয়ে কিছু সময় খোঁজার পর পেয়ে গেলাম নাম্বার অনুযায়ী সেই ফাইল MIMF6952। ফাইলটা হাতে নিয়ে দেখলাম অবস্থা প্রায় খারাপ, ধুলা পড়ে আছে। হাত দিয়ে ঝেড়ে নিলাম। আমি প্রথম পেজ উল্টানোর কেসের নাম লেখা, মাফিয়া ড্রাগ ডিলার, দেশের সবচেয়ে বড় শত্রু, যে ভালো মুখোশের আড়ালে রয়ে জঘন্যতম কাজ করে, সে হলো এমপি রনি, আর তার সহকারী হিসেবে রয়েছেন চেয়ারম্যান হানিফ। এছাড়া রয়েছেন শাকিল আনোয়ার। কয়েক পেজ তাদের বিরুদ্ধে প্রমাণ আছে। এক পেজে গিয়ে থমকে গেলাম। এখানে সবার ছবি আছে, মোট 5 জনের। ছবি দেখে চিন্তা আমার ভুল হলো না, এরা এখন দেশের গণ্যমান্য ব্যক্তিদের মাঝে কয়েকজন। যাই হোক, তাদের ছবি তুলে নিলাম। তারপর ফাইলটা জায়গায় রেখে চলে আসলাম। আপনার কাজ শেষ? তারপর আমি সেখান থেকে চলে আসলাম। আবার মারুফকে ফোন দিলাম। বল। আমার টিম নিয়ে কুষ্টিয়া চলে আয়। আচ্ছা ঠিক আছে। জায়গা আমি ঠিক করে রেখেছি। ওকে। আমি ফোন কেটে দিয়ে বাসায় যাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু হঠাৎ আমার সামনে একটা পুলিশের গাড়ি এসে দাঁড় করালো। প্রথমে চমকে গেল, পরে দেখলাম গাড়ির ভিতর ঈশা বসে আছে। গাড়িতে উঠে এসো, আমিও বাসায় যাচ্ছি। আরে আমি চলে যেতেই পারবো। উঠতে বলেছি, ওঠো, বেশি কথা বলো না। আচ্ছা ঠিক আছে। আমি গাড়িতে উঠে বসলাম। ঈশা গাড়ি চালাতে শুরু করলো। কই গিয়েছিলে? এদিকে একটু কাজে আসছিলাম। আপনি? আমিও। আচ্ছা তুমি কিসের কাজ করো? কোম্পানির কাজ। তুমি এসিপি বাসে বসলে না কেন? এমনি। কথা বলতে বলতে আমরা বাসায় চলে আসলাম। ঈশা নিজের রুমে চলে গেল, আমিও নিজের রুমে চলে আসলাম। রুমে এসেই নিজের ব্যাগ থেকে ল্যাপটপ বের করলাম। গুগলে ঢুকে ছবিগুলো দিয়ে সার্চ করলাম। আস্তে আস্তে সবার ছবি চলে আসলো। রনি, যে এখন কুষ্টিয়ার মেয়র, হানিফ এমপি, শাকিল ছাত্রলীগের নেতা, আনোয়ার তার সাথে থাকে, আরেকজন কি সেটা খুঁজে পাওয়া গেল না। সবগুলোকে এক এক করে মারবো। আমার সুন্দর পরিবার, আমার মা বাবাকে মারলো, মারার ফল সবাইকে ভোগ করতে হবে। চোখ শক্ত করে বললাম। রাতের বেলা আমি আবারও আমার সেই পুরনো বাসায় চলে আসলাম। আজ সেই একই কারবার চলে, কিন্তু আজ আমি পারলাম না। কিছু সময় লুকে থাকার পর তারা চলে গেলে আমি ভেতরে প্রবেশ করলাম। কয়েকজন ছিল, তাদের মেরে দিলাম। ভিতরে রুমে গিয়ে দেখি একজন মুরব্বী, মাঝ বয়সী, আমার দিকে ঘুরলে তাকে চিনতে আমার অসুবিধা হলো না, কারণ সে আর কেউ না, আমাদের বাসার কেয়ারটেকার। কে তুই আর এখানে কেন আসছিস? চাচা, চিনতে পারছো না আমাকে? মা হিম বাবা তুমি? চাচা আমি। এখনো মনে রেখেছো তাহলে? মনে রাখবো না কেন, কত খুঁজছি তোমাকে। ও আচ্ছা,
তাহলে এইসব কি আমাদের বাসায়? আমি কিছু জানি না। ওহ রিয়েলি? সোজা মুখে এক ঘুষি মারলাম, ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেল। মারছো কেন তুমি? সত্যি কথা বলবি নাকি তোর বাকি সঙ্গীদের মতো মারবো? হঠাৎ কোমর থেকে একটা বন্দুক বের করে সামনে ধরলাম। প্লিজ আমাকে কিছু বলো না, আমি সব বলছি। তাড়াতাড়ি বলেন, সেদিন কেন আব্বু আম্মুকে বাঁচালেন না? কেন আমাদের মারতে চাইলেন? আসলে রনি সাহেব আমাকে অনেক টাকা দিয়েছিল, সাথে বাড়ি গাড়ি সব, এই জন্য। তাই নিজের ইমান বিক্রি করে দিলেন? আচ্ছা এই ব্যক্তিটাকে? আব্বুর ফাইলে পাওয়া প্রথম ব্যক্তিটার ছবি তাকে দেখালাম। এটাকে আমি চিনি না। সত্যি করে বল। আমি সত্যি চিনি না। আমি মানিককে গুলি করতে যাব, তখনই তার ফোন বেজে উঠলো। ফোন ধর। আর কে ফোন দিছে? রনি মিয়ার। কথা বল। লাউড স্পিকারে দিয়ে মানিক ফোন ধরলো, কথা বলতে লাগলো। ডিল ফাইনাল তো? জি বস। ভেরি গুড। কিন্তু তোর গলা কাঁপে কেন? কিছু না বস। এবার আমি তার হাত থেকে ফোন কেড়ে নিজে কথা বলতে লাগলাম, কারণ তার সামনে তার জম তো দাঁড়িয়ে আছে। কে তুই? তোদের বিনাশ। কথাটা বলে স্টার্ট করে গুলি করে দিলাম মানিকের কপালে। মানিক সেখানে লুটিয়ে পড়লো। ওই ওই, মেরে দিলি তাকে? একদমই রেডি থাকিস। কল কেটে দিয়ে ফোন করলাম পুলিশ স্টেশনে, কারণ না বললে কি হয়েছে জানতেও পারবে না। জানিয়ে রেখে আমি বেরিয়ে আসলাম সেই বাড়ি থেকে। চুপচাপ বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। সকালে আমি খাওয়া দাওয়া করার পর বাসা থেকে বের হয়ে দেখলাম আমাদের সেই পুরনো বাসায় চেঁচামেচি হচ্ছে। চারপাশে মানুষের ভিড়। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। আমি ভিড় ঠেলে একটু এগিয়ে দেখলাম ঈশা সেখানে আছে, কিছু একটা চিন্তা করছে। এসব দেখে আমার লাভ নেই, তাই সেখান থেকে চলে আসলাম সোজা মারুফের বাসায়। এটা আমি ঠিক করে দিয়েছি। এটা ঈশার বাসা থেকে কিছুটা দূরে, বেশি সময় লাগলো না যেতে। বাসায় কলিং বেল বাজানোর আগে আমি মুখে মাস্ক পরে নিলাম, কারণ আমার টিমে আমাকে কেউ চিনে না তেমন। কলিং বেল বাজানোর কিছু সময় পর একটা মেয়ে দরজা খুলে দিল। আমাকে দেখে সাথে সাথে স্যালুট করলো। কেমন আছেন স্যার? ভালো, তুমি? ভেতরে গিয়ে কথা বলি। ভালো। শিওর স্যার? আমি ভেতরে প্রবেশ করলাম, দেখলাম সবাই বসে আড্ডা দিচ্ছে। এখন পাঠকেরা বলতে পারেন মেয়েটা আমাকে চিনলো কেমন করে? আসলে আমি প্রত্যেক জায়গায় যাওয়ার আগে মাস্ক পরে যেতাম, তাই আমাকে দেখে সবাই দাঁড়িয়ে গেল চুপচাপ। এখন এদের সম্পর্কে কিছু বলি। মোট 5 জন। মারুফ, রাজু, নিয়াম, আয়েশা, তিশা। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের নতুন একটা কেসের জন্য এখানে ডাকা হয়েছে। কি কেস স্যার? এই সম্পর্কে তো আগে কখনো জানি নাই। সব আস্তে আস্তে জানতে পারবে। প্রত্যেকবারের মতো এবারও তোমরা ভালো দক্ষতার সাথে কাজ করবে। ইয়েস স্যার। বড় স্যার তো ওই কেস সম্পর্কে কিছু বলেনি। সেটা নিয়ে ভাবতে হবে না, আমি স্যারের থেকে অনুমতি নেব। আগে সেটা করলে ভালো হয়। ততক্ষণে তোমরা সবাই এই 5 জন রনি আর বাকিদের ছবি সম্পর্কে সব ডিটেলস বের কর। কোথায় যায়, কখন কি করে, হাবিজাবি সব। ইয়েস স্যার। আমি তাদের কাজ দিয়ে ভেতরে একটা রুমে চলে আসলাম, আর তারা ল্যাপটপ নিয়ে বসে গেল। আমি নিজের বড় স্যারকে ফোন দিলাম। হ্যাঁ এমকে বলো, কি মনে করে ফোন দিয়েছো? স্যার আপনার সাথে কিছু কথা ছিল একটা কেসের ব্যাপারেই। বলো। স্যার 10 বছর আগের কেস যেটা, আমি সেটার কেস আবার খুলতে চাই। এত পুরাতন পেন্ডিং কেস খুলে অযথা সময় নষ্ট করে লাভ নেই। স্যার এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, প্লিজ স্যার। আচ্ছা, কেস সম্পর্কে সব ডিটেলস পাঠাও, আমি দেখে তোমাকে জানাচ্ছি। ওকে স্যার, আমি আপনাকে ইমেল করছি। তারপর স্যারের ফোন কেটে কেস ফাইলের ডিটেলস ইমেল করে দিলাম। রুমের বাইরে এসে দেখি সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত। কিছু সময় অপেক্ষা করার পর আয়েশা আমার কাছে আসলো। স্যার, শাকিলের সব ইনফরমেশন পেয়ে গেছি। বলো। স্যার, সে প্রতিদিন সোমবার এই বারে যায়। এই দিন সে একলা থাকে, বাকি দিনগুলো আনোয়ার ও অন্যরা তার সাথে থাকে। এছাড়া অনেক কিছু বললো যেটা আমার প্রয়োজন লাগবে। বাকিরা আস্তে আস্তে সবার ডিটেলস বলতে লাগলো। সবারটাই শুনলাম, কিন্তু মারুফ মাথা নিচু করে আছে। কি হলো মারুফ? সরি স্যার, আপনি যার ছবি দিয়েছেন তার সম্পর্কে কিছু জানতে পারিনি। ওকে, ব্যাপার না, লেগে থাকো। তাদের সাথে কিছু সময় কথা বলে সেখান থেকে চলে আসলাম। বাইরে আসার কিছু সময় পর স্যারের ফোন আসলো। জি স্যার বলেন। এই কেস সম্পর্কে তুমি কিভাবে জানলে? স্যার জেনেছি একভাবে, কিন্তু কেন? তুমি জানো এই ফাইল আমি কত খুঁজেছি, কিন্তু নাম্বার জানতাম না, তাই পাইনি। আপনি কেন খুঁজবেন? এই কেসটিতে যে ছিল সে আমার বন্ধু। ও আচ্ছা, আপনি কি অনুমতি দিচ্ছেন? একদম, নিজের সর্বোচ্চ পাওয়ার ব্যবহার করো, আর মনে রেখো এটা তোমার পার্সোনাল কেস হিসেবে নিও। পার্সোনাল হিসেবে নিয়েছে, বিকজ সালাম ইজ মাই ফাদার।
তার মানে তুমি? জি স্যার, কাউকে বাঁচে রাখবো না, খতম করে দেবো, বাকিটা আপনি সামলাবেন। ঠিক আছে। পরের দিন রাতে শাকিল একটা মদের বারে বসে আছে, মূলত সেখানে প্রতিদিন আসে। আমিও আজ সেখানে চলে গেলাম। শাকিল মদ খাচ্ছে আর মেয়ে নিয়ে ফুর্তি করছে। আমি তো আবার এইসব পছন্দ করি না, তাই এক সাইডে গিয়ে বসলাম। বেশ কিছু সময় পর শাকিল ওয়াশরুমের দিকে যেতে লাগলো, আমিও তার পিছনে যেতে লাগলাম। সে বাথরুমে গিয়ে বের হবার সময় আমি তাকে অজ্ঞান করে দিলাম। তারপর এমন ভাবে কাঁদে নিলাম যেন মনে হয় বেশি ড্রিঙ্কস করার জন্য এমন হয়েছে। তাকে এইভাবে বাইরে নিয়ে আসলাম। বাইরে মারুফ গাড়ি নিয়ে অপেক্ষা করতেছিল। শাকিলকে গাড়িতে বসিয়ে আমি ওর সামনে বসে পড়লাম। তুলে ফেলছিস তাহলে? নিয়ে চল জায়গা মতো। মারুফ গাড়ি চালিয়ে একটা পুরাতন বাসায়, যেটা সবার বাড়িঘর থেকে অনেক দূরে, যেখানে কেউ যায় না। আমি আর মারুফ মিলে শাকিলকে ধরে বাড়ির ভিতরে নিয়ে গেলাম। তারপর চেয়ারে বেঁধে ফেললাম। মারুফ, একটু পানি নিয়ে আসার ব্যবস্থা করো। ঠিক আছে। মারুফ পানি আনতে গেল আর আমি পাশের রুম থেকে একটা বক্স নিয়ে আসলাম। আমি গতকাল সব ঠিক করে রেখেছিলাম। কিছু সময় পর মারুফ পানি নিয়ে আসলে আমি তাকে শাকিলের মুখে পানি মারতে বললাম। পানি মারার কিছু সময় পর শাকিল জেগে উঠলো, কিন্তু বেশি মদ খাওয়ার জন্য ভালোভাবে তাকাতে পারছে না। কে তুই? আর আমাকে চোরের মতো ধরে আনছিস কেন? কে সেটা পরে জানতে পারবি। তুই কিন্তু জানিস না আমি কে। তুই কে আমি সব জানি, আর এটাও জানি তুই মেয়রের লোক, সাথে 10 বছর আগে একটা পরিবারকেও মেরেছিলি। আমার এই কথা শুনে শাকিলের নেশে কেটে যাওয়ার মতো অবস্থা হলো। কিন্তু কেন আপনারা বলুন। কে তুই? আমি সেই পরিবারের ছেলে। মানে তুই মারা যাসনি? তোদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য বেঁচে আছি। এত বছর পর এসে বেঁচে ফিরবি না। তুই নিজের চিন্তা কর। মাহিম, এই কেসটা তো তোর ব্যক্তিগত। হ্যাঁ, এই নরপিশাচ গুলো আমার মা বাবাকে মেরে ফেলছে, ব্যক্তিগত বলে কি সাহায্য করবি না? আরে না, তোর সাথে সব সময় আছি। তোদের সাথে 5 নাম্বার সে কে? কার কথা বলছিস? এর কথা চিনি না আমি। সত্যি করে বল। সত্যি জানি না। মারুফ, তুই গাড়ি রেখে চলে যা, আমি পরে আসছি। আমি থাকি। যেটা বললাম সেটা কর। আচ্ছা। মারুফ চলে গেল, কিন্তু সে বাসায় না গিয়ে পিছনের জানলা দিয়ে দেখতে লাগলো আমি কি করি। বলবি না তো কে এটা? না। এবার আমি বাক্স থেকে পেরেক আর হাতুড়ে বের করলাম, যেটা দেখে শাকিল চোখ বড় বড় করে তাকিয়ে রইলো। এখনো সময় আছে। না। তারপর আর কি, আমি পেরেক মারলাম শাকিলের হাতে, তারপর ছুরি দিয়ে বুকে দাগ কাটতে লাগলাম। এগুলো সহ্য করতে না পেরে জোরে চিৎকার করতে লাগলো। প্লিজ আমাকে ছেড়ে দে, আমাকে মাফ করে দে। তাহলে বল কে এটা? এটা কে শুধু রনি জানে। তাহলে তোর বেঁচে থেকে লাভ নেই। আমাকে মারিস না। কে শুনে কার কথা? খুব কষ্ট দিয়ে মারলাম, কখনো মুখে, কখনো চোখে, কখনো গালে। শাকিল চিৎকার করতে করতে মারা গেল। বাপরে বাপ, মাহিম এত ভয়ঙ্কর মৃত্যু দিল না। আমি এখানে থেকে যাই। মারুফ সেখান থেকে চলে গেল, আমার অজান্তেই রয়ে গেল। আমি রনিকে ফোন দিলাম। কে তুই? তোর মৃত্যু দূত। তুই আবার কেন ফোন দিয়েছিস? একটা ব্যাড নিউজ আছে, শাকিল শেষ। এই এই ফোন কেটে দিয়ে শাকিলের ফোন তার পকেটে রেখে দিলাম। তারপর সাবধানে গাড়িতে বসলাম, মিউরের বাসার সামনে ফেলে দিয়ে চলে আসলাম। সকাল থেকে প্রত্যেক নিউজ চ্যানেলে প্রচারিত হচ্ছে এই খবর, আর সেটা হলো কুষ্টিয়া শহরের ছাত্রনেতা শাকিল মারা গেছে। তাকে কেউ নৃশংসভাবে খুন করেছে। 10 বছর যার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারে না, তাকে কেউ খুন করেছে। এটা হাস্যকর বিষয়, কে এই কাজ করছে সবার চিন্তার বিষয়। ঘটনাস্থানে ঈশা ও তার টিম ঘটনাস্থানে সবকিছু দেখছে, কোথাও কোনো প্রমাণ পায় কিনা। কোথাও কোথাও তেমন কোনো প্রমাণ মিলছে না। পরপর 2টা খুন, বেশ ভাববার বিষয়। ড্যাড, বডি পোস্টমর্টম করতে পাঠান, আর চারপাশ ভালো করে খুঁজে দেখুন। ঠিক আছে ম্যাম। অন্যদিকে মেয়র রনি, তার সাথে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান হানিফ, ওর সাথে আশরাফুল আছে। স্যার, শাকিল ভাই তো মারা গেছে, এখন কি হবে? কি করবো সেটাই ভাবছি। আমাদের জানের বিপদ আছে। হ্যাঁ হানিফ, ছেলেটি আমাদের মারার হুমকি দিয়েছে। কি? রনি ভাই, কিছু একটা করেন। কে সেই ছেলে সেটাই তো বুঝতে পারছি না। তাহলে কিভাবে কি করব? বিগ বস কি এখনো সামনে আসবে না আমাদের সাহায্য করতে? এখনো জানাইনি, দেখি ফোন করে কি বলে। জি ভাই, তাড়াতাড়ি জানান। আচ্ছা, ফোন করছি, আপনারা অপেক্ষা করুন। তারপর রনি সাবেক ফোন দিল একটা নাম্বারে, কয়েকবার বেজে আবার কেটে গেল। রনি আবার ফোন দিল, এবার কয়েকবার বাজার পর অপর পাশে ফোন রিসিভ হলো। এটা মোটা গলার আওয়াজ শোনা গেল।
হ্যালো, এতদিন পর কি মনে করে? বস, সব গোলমাল হয়ে যাচ্ছে। আমি সব কিছুতে অবগত আছি। তাহলে বস আপনি কিছু করেন। আমি কি করব? যা করার তোরাই তো করতে পারিস। আমরা তো তাকে কখনো দেখিনি, কিন্তু সে আমাদের ঘুম হারাম করে দিছে। হা হা, এত বোকা কেন তোরা? মানে বস? ওই বুড়ো কে তো সেই সামলানোর পুরনো বাসায় মারছে, আর এতদিন পর কে ওই বাসায় যাবে? এতদিন যখন কেউ যায়নি। সালামের ছেলে নাকি? একদমই, সে এখনো বেঁচে আছে, এটা আমার ধারণা। কিন্তু ওই বুড়ো তো বলেছিল বাড়ি বাসটে তারাও মারা গেছে। সে হয়তো ভুল বলছে, কোনো রকম বেঁচে আছে। তাহলে এখন কি করে তাকে চিনবো? তারা চিনা লাগবে না, সে একলাই এসে ধরা দিবে। কিভাবে? তাহলে এই প্ল্যান। কি বললো? চিন্তার কোনো কারণ নেই বস, একটা প্ল্যান করছি, সেই অনুযায়ী করলে হয়ে যাবে। তাহলে কি আছে, শান্তিতে থাকা যাবে? তারপর তারা তিনজন বসে আড্ডা দিল। সকালে ঘুম থেকে উঠে নাচতে করলাম। আঙ্কেল খবর দেখতেছিল, তাই সকালে তাজা খবরটা জানতে পারলাম। কে যে খুন করেছে আল্লাহই জানে। মাহিম, এই 2 দিনে 2টা খুন হলো। নিশ্চয়ই সে ধরা পড়বে। ঈশা ম্যাম কই? আর বলো না, আমার মেয়েটা এসে 2 দিন শান্তি করতে বসতে পারিনি। কি আর করা আঙ্কেল, পুলিশের চাকরি এমনই। মেয়েটি ছোটবেলা থেকেই ইচ্ছে পুলিশ হবে, সেই আশা পূরণ করেছে। নিপুণ দক্ষতায় জন্য এসিপি পদে চলে গেছে। এটা তো খুব ভালো। এবার একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারলেই হবে। ভালো ছেলে পেয়ে যাবেন, মেয়ে ভালো, দেখতে ভালো, ভালোই ছেলে পাবেন। আঙ্কেলের সাথে কথা বলে বাইরে কিছু সময় ঘোরাঘুরি করলাম। সব সময় বাসায় থাকলে বলবে কি করি, কাজ করি না। বিকেলে টিমের সাথে কথা বললাম, তাদের দায়িত্ব শেষ, তাই ঢাকায় ফিরে যেতে বললাম। কিন্তু মারুফ গেল না, সেটা কেন বুঝতে পারলাম না। যাই হোক, 3 জন আছে, এদের কেউ মেরে ফেলবো 1 সপ্তাহ পর। মারুফের থেকে জানতে পারলাম মেয়র রনি আর হানিফ ড্রাগ ডিল করবে ট্রেনে আজ রাত 11টার সময়। সেখানে তাদের মারার প্ল্যান করলাম। রাতে খাওয়া দাওয়া করার সময় আঙ্কেল আন্টি আর ঈশের সাথে কথা হলো। কয়েকদিন কাজের চাপের জন্য তোমার সাথে ভালো করে কথা হয়নি। ব্যাপার না। কাল ফ্রি থাকলে চলেন আমরা ঘুরতে যাই। আরে না থাক, আঙ্কেল আন্টির দিকে তাকিয়ে বললাম। আচ্ছা যেও, সমস্যা নেই। প্রথম যেদিন এসেছিলাম সেদিনকার আন্টি আর আজকের মাঝে পার্থক্য আছে। খাওয়া দাওয়া করে রুমে এসে মিমকে ফোন দিলাম। কেন জানি আজ বোনের কথা খুব মনে পড়ছে। ভিডিও কল দেওয়ার সাথে সাথেই ফোন রিসিভ করলো। কেমন আছো ভাইয়া? এই তো আপু, তোর ছাড়া আছি কোন রকম। তুমি কেমন আছো? আমিও ভাইয়া, তোরে ছেড়ে থাকতে ইচ্ছে করছে না। তুই বলেছিলি যাবি আর আসবি, কিন্তু আজ 2 সপ্তাহ হতে গেল, এখনো আসলি না। সরি বোন, কাজের জন্য লেট হয়ে গেল। ওই কাজ তো তোর করতে হবে না। না করলে হবে, বোনটার বিয়ে দিতে হবে তো নাকি? ভাইয়া মোটেও ঠিক হচ্ছে না। আরে পাগলি, মজা করছি। তোরে ছেড়ে আমি কোথাও যাব না। আমিও। আচ্ছা অনেক রাত হলো, ঘুমিয়ে পড়। আচ্ছা, ছাড়া ভাবি অনেক রেগে আছে, কথা বলিস না তাই। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। বাই বুড়ি। বাই। মিমের সাথে কথা বলে রেডি হয়ে নিলাম, কারণ এখন বের হতে হবে। রেডি হয়ে আঙ্কেল আন্টির কাছে গেলাম, দেখলাম ঈশা বসে আছে। কিছু বলবে? আসলে আন্টি আমাকে একটু বাইরে যেতে হবে, এক বন্ধু ফোন করে যেতে বললো। যাও, সমস্যা নেই, এতে বলার কি আছে। আপনাদের বাসায় থাকছি, এখন তো আপনারাই আমার অভিভাবক। আচ্ছা সাবধানে যেও। রাতে আসবে নাকি বন্ধুর সাথে থাকবে? না আসলে ভেবে নিয়েন তার সাথে থাকবো। তাদের সাথে কথা বলে বেরিয়ে পড়লাম, কিন্তু মাঝপথে সারা ফোন আসলো। ক্লিয়ার করা, রিসিভ করা লাগলো, কারণ ফোন না ধরলে ফোন করেই যাবে, তখন কাজে ডিস্টার্ব হবে। হ্যাঁ বলো। ওই কুত্তা, তুই আমাকে ফোন দিস না কেন? আরে বিজি ছিলাম কাজে। তুই বিজি ছিলি তাই বলে খোঁজ নিবি না? সারা জীবন আমি তোকে ভালোবাসবো, আর তুই আমাকে কি একটুও ভালোবাসা দিতে পারিস না? আরে আমি। হ্যাঁ, তুই বিজি ছিলি, মিমের সাথে কথা বললি। কই, আমার কথা তো একবারও জিজ্ঞেসও করলি না। আবার মিম আমাকে ফোন দিতে বললো, তখন থেকেই আমি ফোন নিয়ে বসে আছি। আরে পাগলি, এখন ফোন দিতাম, কিন্তু হঠাৎ জরুরি কাজে বাইরে আসা লাগলো তাই।
কই যাও? কাজের। কাজ নিয়ে বিজি থাকিস, আমার খোঁজ নেওয়া লাগবে না? সেই 10ম শ্রেণী থেকে তোকে পাগলের মতো ভালোবাসি, আর তুই প্রত্যেকবার আমাকে ফিরিয়ে দিস। এখন তো হবু বউ, একটু তো ভালোবাসো। তখন ভয় ছিল তোমাকে হারানোর, চাচার জন্য। এখন সেটা নেই পাগলি, ভালোবাসি। কি বললে আবার বলো? ভালোবাসি পাগলি। আমিও ভালোবাসি, কিন্তু এভাবে বললে হবে না, ভালো করে প্রপোজ করতে হবে। ফিরে এসে করবো। উম, হুম। আজ আমি অনেক খুশি। ফিরে এসে এর থেকে বেশি খুশি হবে। আচ্ছা এখন রাখি, কাজটা করি। ওকে। মিমের সাথে কথা বলে ফোন রেখে দিয়ে স্টেশনে চলে আসলাম। মারুফের সাথে দেখা হয়ে গেল। তার সাথে কিছুক্ষণ কথা বলার মাঝেই কাঙ্ক্ষিত ট্রেন চলে আসলো। ট্রেন তো ছেড়ে দিবে, কোনটায় উঠবো? সেটাই তো বুঝতে পারছি না। চল শেষ বগিটায় উঠি। আচ্ছা চল। তারপর আমি আর মারুফ গিয়ে শেষ বগিটায় উঠলাম, কিন্তু বগিতে দুই বৃদ্ধকে ছাড়া কাউকে দেখলাম না। ট্রেন ছেড়ে দিল। আমি দাঁড়িয়ে আছি ট্রেনের দরজার কাছে। কিছু সময় পর সামনের বগিতে চলে গেল। হঠাৎ মারুফের দিকে তাকিয়ে দেখলাম মারুফ ছুরি বের করে আমার পেটে মারলো, কিন্তু দেখে ফেলার জন্য আমি সাথে সাথে হাত দিয়ে ধরে ফেলি, যার জন্য আমার হাত কেটে যায়। মারুফের দিকে তাকিয়ে আছি, এ কি সেই মারুফ যে আমার বিপদের সব মিশনে আমাকে সাহায্য করছে? আজ এমন কি হয়েছে যে আমাকে মারতে দুইবার ভাবলো না? মারুফ তুই। প্লিজ দোস্ত, তুই এই সব খুন করা থেকে ফিরে আয়। এটা আমার জীবনের সাথে জড়িত, তাই কখনো পিছু হটবো না। তাহলে তো তোকে মরতে হবে। আমি তো তখনই মরে গেছি যখন ভাইয়ের মতো বন্ধু আমাকে ছুরি মারছে। প্লিজ ফিরে আয় ওই সব থেকে। আমি আমার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে ছাড়বো। মরে গেল, কিন্তু তুই এমন করলি কেন? কারণ তুই যাদের মারতে চাস তার কেমন যেন পরিচয় পেয়ে যায়, আর তারা আমার পরিবারকে জিম্মি করে রাখছে। তখন সে আগের দুই বৃদ্ধা বগিতে প্রবেশ করলো, কিন্তু তারা তখন নিজের দাড়ি গোফ করলো। আমি তো অবাক হয়ে গেলাম। তখন তারা দুজন মেয়র রনি আর চেয়ারম্যান হানিফ। তুই কি ভেবেছিলি তোরে আমি চিনব না? তোকে সেদিন শাকিলকে ফেলতে আসার দৃশ্য ক্যামেরায় ধারণ হয়েছিল, সেটা দেখে আমরা চিনছি। আর এটা আমাদের প্ল্যান ছিল এখানে নিয়ে আসা। ভালো করছিস, তোদের এখনই শেষ করে দেবো। এই বগি থেকে বেরিয়ে এসে একে শেষ করে দে। এটা বলার সাথে সাথেই 20 জনের মতো আগের বগি থেকে এই বগিতে চলে আসলো। সবার হাতে বড় বড় ছুরি। একে কেটে টুকরো টুকরো করে দে। এটা দেখে মারুফ হাঁটু গেড়ে বসে গেল। প্লিজ দোস্ত, আমাকে মাফ করে দে। কিছু বলার নেই আমার, শুধু মুচকে হাসলাম। লোকগুলো আমার দিকে এগিয়ে আসলো। সবাই এক এক করে ছুরি দিয়ে আঘাত করতে লাগলো। কয়েকটা ডস করতে পারলেও কয়েকটা গায়ে লাগছে। আমি তাদের সাথে প্রাণপণে লড়াই করছি, কিন্তু পারছি না। এখানে তোর শেষ দিন। তোর বাবাকে মেরেছি, আজ তোকেও মারবো। সেটা কখনো হবে না। তুই তো গেলি, আর কি হবে না? ওই সবাই মেরে দেই। হঠাৎ একজন এসে আমার পেটে ছুরি মারলো। আমি গিয়ে মারুফের গায়ের উপর পড়লাম। মারুফ আমার পরিবারকে দেখে রাখিস, আমার পাগলে বোনটাকে। আমি ছাড়া তার পৃথিবীতে কেউ নেই, কানে কানে বললাম। আবার একজন আমার জামার কলার ধরে ছুরি মারলো। আমি গিয়ে দরজার কাছে পড়লাম। মুখ দিয়ে রক্ত পড়ছে, মাথা নিচু করে বসে আছি। হয়তো আমার জীবন এখানেই শেষ। পিচ্চি বোনটার কথা খুব মনে পড়ছে। মিম যখন ছোট ছিল তখনকার একটা কথাও মনে পড়ে গেল। সেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিছুটা পা কেটে গিয়েছিল। সেদিন বাসায় আসলে সে কি কান্না বলে বোঝানো যাবে না, কান্না করে করে বলতেছিল, ভাইয়া ভাইয়া, তোমার আর রিক্সা চালাতে হবে না, আমি রিক্সা চালাবো। পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই, তোমার কিছু হলে আমি বাঁচবো না। সেদিন খুব করে বলেছিলাম, তোর পাগলি, কিছু হবে না, তোমার ভাই তোমাকে ছেড়ে কোথাও যাবে না। আর মৃত্যু আল্লাহর হাতে, মরে গেলে আর কি করার। আমি আল্লাহর কাছে বলবো যে আমার ভাইকে যেন আমার কাছ থেকে কেড়ে না নেয়, কারণ আমি আমার ভাইয়াকে যে অনেক অনেক ভালোবাসি। পাগলি, সেদিনের কথা মনে পড়তেই বুকটা হা হা করে উঠলো। খুব কষ্ট হচ্ছে। হঠাৎ কারোর চিৎকার শুনে হুঁশ ফিরল। উপরে চোখ তুলে তাকে দেখলাম রনি মারুফের গলায় ছুরি মারছে। কিছু সময়ের মাঝেই মারুফ মারা গেল। তাকে ধাক্কা দিয়ে দরজা দিয়ে ফেলে দিল। না, মারুফ! চিৎকার করে লাভ নেই, এখন তোর পালা। মরলে নিজের ইচ্ছায় মরবো, তবুও তোদের মতো শয়তানের হাতে নয়। ভাবিস না আমি মরে যাবো বলে তোরা বেঁচে যাবি? ফিরে আসবো আমি, তোদের এক এক করে মারবো। ফিরে আসবি ভূত হয়ে নাকি? তাদের কথা না শুনে আমি ঝাঁপ দিলাম ট্রেন থেকে অপর পাশে। ট্রেন আসার কারণে আমি ধাক্কা খেলাম প্রচন্ড জোরে। আঘাত করার জন্য ছিটকে গিয়ে পাশে একটা বড় গাছের উপর পড়লাম।
ডালের উপর কোনো রকম বেঁধে আছি। মা, বাবা আমাকে ক্ষমা করে দিও, তোমাদের মৃত্যুর প্রতিশোধ নিতেই পারলাম না। আর বাবা, তোমার কথা রাখতে পারলাম না, পিচ্চিকে সারা জীবনে আগলে রাখতে পারলাম না। অনেক কষ্ট হচ্ছে, হয়তো এখনই মারা যাবো। হঠাৎ বুকে মোচড় দিয়ে উঠলো, মাথার চক্কর দিয়ে উঠলো, চোখের সামনে পাগলি বোনের চেহারা ভেসে উঠলো। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে গেল অন্যদিকে। শিট, ও তো ঝাঁপ দিল। ব্যাপার না, নিশ্চয়ই ওই ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মারা গেছে। হয়তো। আচ্ছা, আশরাফকে ফোন দিচ্ছি। রনি ফোন বের করে আশরাফকে ফোন দিল। হ্যাঁ ভাই বলুন। পথের কাটা শেষ। তুই এই জায়গায় গিয়ে দেখ চারপাশে কোনো ডেড বডি পাস কিনা। ঠিক আছে। তারপর আশরাফুল আধা ঘন্টা পর চলে আসলো। আমি যেখানে পড়েছিলাম কিছু সময় খোঁজাখুঁজির পর হঠাৎ একজন আমার দিকে লাইট মারলো। বস, কে যেন গাছের ডালে ঝোলে। দেখি। আশরাফুল দেখে তার দলের ছেলেদের নামাতে বললো। তারপর তার নামে দেখলো সেটা আমার বডি। বস, এ তো মারা গেছে। কে এটা ভালো করে দেখতো। বস, এটা তো মাহিম নামের কেউ। এই যে এই যে একটা ব্যাচ। দেখি। ছেলেটা আশরাফুলকে ব্যাচ দিলে সে সেটা দেখে হতভম্ব হয়ে গেল। সাথে সাথে রনিকে ফোন দিল। হ্যাঁ আশরাফুল, বল। বস, এ তো কি হয়েছে বল। এটা তো সিগারেট অফিসার। বেঁচে থাকলে মেরে দে। মারা গেছেন। আরে ভয় পাবার কিছু নেই, মরে গেছে, পাশে একটা নদী আছে, ফেলে দে। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে দেওয়ার পর আশরাফুল নিজের লোককে দিয়ে আমার বডিটা নদীতে ফেলে দিল। তারপর যে যার মতো চলে গেল। আমার দেহটা অতলে গভীরে ডুবে যাচ্ছে অন্যদিকে। না, মিম ঘুমিয়েছিল কিন্তু হঠাৎ চিৎকার করে উঠলো। তার চিৎকার শুনে সারা আর চাচা দৌড়ে তার রুমে আসলো। কি হয়েছে মিম, চিৎকার করলে কেন? ভাইয়া, আমার ভাইয়া। হ্যাঁ, মাহিম তো নেই। আপু, ভাইয়া। শান্ত হও, এই নাও পানি। মিম ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। এবার বলো কি হয়েছে। ভাইয়া আমার থেকে দূরে চলে যাচ্ছে, বলছে আর কখনো দেখা হবে না। অনেক দূরে চলে যাচ্ছে, অনেক। তুমি এত স্বপ্ন দেখেছো, খারাপ স্বপ্ন। আমি ভাইয়ার কাছে যাব। তোমার ভাইয়া কুষ্টিয়া আছে, এখন কিভাবে যাবে? আচ্ছা, আমি তোমার ভাইয়াকে ফোন করছি। সারা নিজের ফোন বের করে কয়েকবার ফোন দিল কিন্তু প্রতিবারে ফোন বন্ধ বলছে। এবার সারাও টেনশন হতে লাগলো। কি হলো ছাড়া? কিছু না মিম, তোমার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তখন বলল সে কাজে বাহিরে আছে, তাই হয়তো এখন ফোন ধরছে না। আমার মন বলছে আমার ভাইয়া কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছে ভাইয়ার। কিছু হয়নি, তুমি ঘুমাও। ছাড়া তুই এর সাথে থাক। চাচা নিজের রুমে চলে গেল আর সারা মিমকে শুয়ে দিয়ে বিভিন্নভাবে শান্ত করতে লাগলো। একসময় মিম কান্নায় করতে করতে ঘুমিয়ে গেল আর সারা আমার চিন্তা করতে লাগলো। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেছে। এই কয়েকদিন মিম সারা আমাকে অনেক ফোন দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারেনি। তার ঠিকানা জানে না যে গিয়ে খোঁজ নিবে। সারা মিম অনেক কান্নাকাটি করছে। কয়েকদিন আগে তারা আবার খবরের দেখছে মারুফ এর নির্মম মৃত্যু। সেটা দেখে তারা আরো ভেঙে পড়ছে। আপু, ভাইয়া আমার ফোন ধরছে না কেন? ভাইয়া কিছু হয়ে গেল না তো? কিছুই হয়নি, তোমার ভাইয়া হয়তো কোনো সমস্যা হয়েছে। মন বলছে আমার ভাইয়ার কিচ্ছু হয়েছে। আমার সেটাই মনে হচ্ছে। আরে না, চলো না আপু, আমরা কুষ্টিয়ায় যাই। আমরা তো সেখানে কিছুই চিনি না। চেনা লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি যাবার। আজকের মাঝে কিন্তু। ওকে ডিয়ার। সারা মিমের কান্না থামাতে বললো। দেখো মিম, তুমি কান্না করলে কিন্তু আমি যাবো না। আচ্ছা ঠিক আছে আপু, আমি কান্না করবো না। কুষ্টিয়া সিটিতে রাতের বেলা নিজের বাসায় ড্রয়িং রুমে বসে আছে মেয়র রনি। তার সাথে হানিফ ও আশরাফুলও আছে। নিজের মাঝে আড্ডা দিচ্ছে আর মদ পান করছে। শেষ পর্যন্ত পথের কাঁটা দূর হলো। হ্যাঁ, কিন্তু মাঝখান থেকে আমাদের কাছের মানুষ গেল আর কত লোকসান হলো। চিন্তা নেই ভাই, এই মাসে সব সুদে আসলে তুলে নিব। হ্যাঁ, সেটা তো করতেই হবে। হঠাৎ তাদের বাসের কারেন্ট চলে গেল। এটা দেখে রনি চিৎকার করে তার লোককে ডাকলো কিন্তু মনে হলো তার আওয়াজ কেউ শুনতে পারছে না। মদ পান করার জন্য তারাও কোথাও যেতে পারছে না। হঠাৎ লাইট জ্বলতে নিভতে শুরু করলো। চারপাশে জানলা কাঁপতে লাগলো। উপরে ফ্যান খুবই জোরে ঘুরতে লাগলো।
এই আশরাফুল, দেখতে এইসব হচ্ছে কেন? এই কথা বলার আগেই উপরে ফ্যান তাদের গায়ের উপর পড়লো। সাথে সাথেই তিনজন চিৎকার করে চোখ বন্ধ করে নিল। যখন দেখলো কিছু হচ্ছে না, তখন চোখ খুলে দেখলো ফ্যান তাদের খুব সন্নিকটে। তিনজন একে অপরের দিকে তাকিয়ে চোখ কষলে নিল। তারা ভাবছে হয়তো নেশা একটু বেশি হয়ে গেছে। না, এবার সব ঠিক আছে। এইসব কি হচ্ছে ভাই? আরে নেশা একটু বেশি হয়ে গেছে। আজ তো বেশি খেলাম না, তাহলে এত তাড়াতাড়ি নেশা হয়ে গেল কেন? আরে আজ ওই শালাকে মারার জন্য তোদের স্পেশাল করে খাওয়াচ্ছি তাই। হতে পারে। তাদের কথা বলার মাঝে আবার অদ্ভুত কিছু করতে লাগলো। টিভি চালু হয়ে একলাই চ্যানেল পাল্টাতে লাগলো। রুমের মাঝে মনে হচ্ছিল বাতাসের ঝড় উঠছে। তোর সময় শেষ হয়ে গেছে আশরাফুল, তৈরি থাকিস, খুব তাড়াতাড়ি তোকে মারবো। কে কে? আর কোনো কথা শোনা গেল না, একেবারেই শোনা গেল না, যেটা খুবই ভয়ঙ্কর ছিল। কথাগুলো শুনে আশরাফুলের গায়ের লোম দাঁড়িয়ে গেল। দর দর করে কপাল ঘামতে লাগলো, অস্থির হয়ে পড়লো। না, তুই? কি হয়েছে আশরাফুল, চিৎকার করলে কেন? ভাই, কেউ একজন আমাকে মারার হুমকি দিয়েছে। কি বলিস? আমরা তো কেউ কিছু শুনলাম না। ভাই, একটু আগে রুমের ভিতর ঝড় উঠেছিল, আজব কিছু হলো। তোর আজ আর খাওয়া লাগবে না, তোর একটু নেশা খেয়ে গেছে। আর নেশা হবে না কেন? বিদেশি ইম্পোর্ট মাল। বিশ্বাস করুন ভাই। অযথা ভয় পাস না, কিছুই হয়নি। ঘেমে অস্থির হয়ে যাচ্ছিস। তারা দুজন আশরাফুল কোন রকম বোঝালো যে সব তার মনের ভুল। এইসব কাণ্ড দূর থেকে একটা ছায়ামূর্তি দেখলো। বাঁকা হেসে চলে গেল অন্য কোথাও। মিম, মিম কোথায় তুই? সারা ডাকতে ডাকতে মিমের রুমে চলে আসলো। দেখলো ঘুম ঘুম চোখে বিছানায় বসেই আছে। কি হয়েছে আপু? কুষ্টিয়া যাওয়ার জন্য রেডি হয়ে নে, তোর ভাইকে উচিত শিক্ষা দিব। কখন যাচ্ছি? আগামীকাল সকালে। আচ্ছা, তুই ঘুমা, তোর কাঁচা ঘুম আমি নষ্ট করলাম। আরে না, কাল গিয়ে ভাইয়াকে খুঁজে তারপর দেখে আমি আর তুমি মিলে কি করি। ঠিক আছে, পাগলি, ঘুমা। দুজন কথাবার্তা একজন শুনলো, আর কিছু বিড়বিড় করে বলতে লাগলো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোদের দুজনের সাথে। তোরা ভাবতেও পারবি না তোদের জন্য কি অপেক্ষা করছে। হয়তো কিছু কষ্ট আর কান্না। কথাগুলো বিড়বিড় করে বলে সে হাওয়ায় মিলিয়ে গেল। সারা ও মিম চাচার থেকে বিদায় নিয়ে নিজের প্রাইভেট কারে করে রওনা দিল কুষ্টিয়ার উদ্দেশ্যে। দুজনের একজনও কোনোদিন কুষ্টিয়া যায়নি। মিমের জন্মভূমি যে কুষ্টিয়া সেটা সে জানে, কিন্তু বুদ্ধি হয়ে সে কখনো যায়। সব স্মৃতি প্রায় মুছে গেছে। দীর্ঘ কয়েক ঘন্টা পর সারা ও মিম কুষ্টিয়া জেলায় এসে পড়লো। চারপাশে খুবই সুন্দর। বাহ আপু, অনেকদিন পর আসলাম, অনেক ভালো লাগছে আমার জানো। কিন্তু মনের মাঝে কেন জানি খুব কষ্ট অনুভব করছি। আরে পাগলি, তেমন কিছু না, মন খারাপ করো না। আচ্ছা, আমরা এখন কোথায় উঠবো? এই তো সামনে একটা হোটেলে উঠবো, আগে থেকেই রুম বুক করে রাখছি। আপু, আমরা কুষ্টিয়া কোথায় আছি এখন? এইটাকে কুষ্টিয়ার কোটপাড়া বলে, আর ওই দিকে গেলে কুষ্টিয়ার সরকারি কলেজ। তুমি এইসব জানলে কিভাবে? গুগল দেখে। আমি ভেবেছি তুমি আমাকে না বলে লুকিয়ে আসছিলে। যাক, পাগলিটাকে হাসানো তো গেল, একটু মনে মনে বলল। আচ্ছা চলো চলো, হোটেলে ওঠা যাক। তারপর সারা ও মিম গাড়ি পার্কিং করে হোটেলে প্রবেশ করলো। রিসেপশনে গিয়ে নিজেদের চাবি নিয়ে নিল। নিজেদের রুমে গিয়ে দেখলো রুমটা অনেক সুন্দর। মিম, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর আমি যাচ্ছি। তত সময় জামা কাপড় ঠিক করে নি। আচ্ছা আপু। মিম গিয়ে ফ্রেশ হয়ে আসলো। সারা ফ্রেশ হয়ে নিল। তারপর দুজন তাদের সাথে কিনে নিয়ে আসা খাবার খেয়ে নিল। চলো আপু, ভাইয়াকে খুঁজতে যাই। আজ জার্নি করেছো, এখন রেস্ট নাও, এমনিতেও সন্ধ্যা হতে গেল। ঠিক আছে আপু, তাহলে চলো বাইরে থেকে ঘুরে এসে একবার রেস্ট নিব। আচ্ছা ঠিক আছে। হোটেলের সামনে ও পেছনে খুব সুন্দর করে সাজানো, একদম পার্কের মতো। পরিবেশটা অনেক সুন্দর। চারপাশে অনেক রকমের ফুল গাছ, এছাড়াও নাম না জানা গাছ আছে। দুজন কিছু সময় সেখানে সময় কাটালো। ক্লান্ত লাগার কারণে দুজন তাড়াতাড়ি নিজের রুমে চলে আসলো। একটু আগে খাওয়ার কারণে রাতে ডিনার করলো না, দুজন ঘুমিয়ে পড়লো। যাক, অবশেষে গন্তব্যে পৌঁছে গেলে এবার হবে মজা।
সবগুলোর থেকে প্রতিশোধ নেব। অদৃশ্য হয়ে কে কথা বলছে এখনো বোঝা যাচ্ছে না। ফারুক পাটিকারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন এখন একজনের শরীর দখল করার পালা। হঠাৎ ঘুমন্ত সারা শরীরে কিছু একটা প্রবেশ করলো, সাথে সাথে সারা জেগে উঠলো। তাকে একদমই অন্যরকম লাগছে, খুবই ভয়ঙ্কর। ঘাড় কাত করে একবার মিমের দিকে তাকিয়ে সারা রুমের দরজা খুলে বেরিয়ে গেল। সারার শরীরে কিছু প্রবেশ করলে হঠাৎ সে জেগে ওঠে। দেখতে ভয়ঙ্কর লাগছে। একজন সুস্থ মানুষ যদি তার চেহারা দেখে তাহলে সে স্ট্রোক করবে। কিছু সময় পর মুখ সহ পুরো শরীর ঠিক হয়ে গেল। ঘাড় কাত করে মিমের দিকে তাকিয়ে বাঁকা হাসলো, যেটা খুবই ভয়ঙ্কর ছিল। এক লাফ মেরে দরজার কাছে চলে আসলো। সারার শরীরে মনে হচ্ছে কোনো অলৌকিক শক্তি চলে আসছে। কোনো স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এক লাফ দিয়ে আসা কোনোভাবেই পসিবল না। মিমের দিকে একবার তাকিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে সে নিজেই জানে না। ভেতর থেকে তাকে কেউ কন্ট্রোল করছে। আশরাফুল আর তার দলের কয়েকজন গাড়িতে করে বাসায় ফিরছে, কোনো একটা কাজে গিয়েছিল। ফিরতে অনেক লেট হয়ে গেছে আর সবাই কিছুটা মদ খেয়ে মাতাল হয়ে আছে। গাড়ি চালিয়ে যেতেছিল, হঠাৎ গাড়ির সামনে কেউ চলে আসলো। ড্রাইভার সিটে যে বসে আছে খুবই তাড়াতাড়ি ব্রেক করলো, কিন্তু ফলাফল জিরো। গাড়ি তার উপর দিয়ে চলে গেল। কিছু দূর গিয়ে গাড়ি থামলো। কি হলো, এমন হলো কেন? জানি না বস, হঠাৎ কেউ সামনে চলে আসছিল। আচ্ছা, একজন বাইরে গিয়ে দেখতো। আশরাফুলের কথা শুনে তার সাথে থাকা একজন গাড়ি থেকে নেমে চারপাশে লাইট মেরে দেখলো কিছুই নাই, তাই ফিরে আসলো। বস এখানে তো কিছু নেই। আচ্ছা, গাড়িতে উঠে পড়, ও হয়তো ভুলে দেখছে। ছেলেটা গাড়িতে উঠলো, গাড়ি চালানো শুরু করলো। কিছু সময় পর আবার একইভাবে একজন মেয়ের সামনে চলে আসলো। আগের বারের মতো চাপা দিয়ে দিল, মূলত ব্রেক করতে পারেনি। ভাই এবার তো আপনি দেখছেন। আশরাফুল বলল, হ্যাঁ, আমি আবার ঠিক দেখছি। এই সবাই নেমে দেখতো কি হলো। আশরাফুলের কথা শুনে সবাই নিচে নামলো। চারপাশে লাইট মেরে দেখলো কোনো মেয়েকে খুঁজে পেল না। তারা হতাশ হয়ে গাড়িতে বসলো। ইয়েস বস, ফাঁকা রাস্তায় একটা মা ছিল, পেলে হেভি মজা হতো। সেটাই রে। আচ্ছা, তাড়াতাড়ি গাড়িতে বস, আমার পরিবেশটা একদম ভালো ঠেকছে না। আশরাফুল কথাটা বলার সাথে সাথেই তার সাথে থাকা ছেলেগুলো সায় দিল আর গাড়িতে উঠে টান দিল। কিছু দূর যাওয়ার পর আবার একই ঘটনা ঘটলো। তারা বুঝে গেল কি হচ্ছে তাদের সাথে। শোন, গাড়ির সামনে এই আসুক না কেন, গাড়ি ব্রেক করবি না। এই সামনে আসছে না কেন, সেই সাধারণ কেউ না। ছেলেটা বলল, ভাই এটা কোনো জিন আত্মা নয় তো? হ্যাঁ, আমার থেকে সেটাই মনে হচ্ছে। তাড়াতাড়ি বাসায় চল। আশরাফুলের কথা শুনে ছেলেটা গাড়ির স্পিড বাড়িয়ে দিল। পিছনে থাকা ছেলেগুলো মুখ অন্ধকার, দেখা যাচ্ছে না, কিন্তু তারা ভয় পেয়েছে এটা নিশ্চিত, কারণ আগে কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি তাদের। একটা গাছ ভেঙে পড়লো রাস্তার মাঝে, সাথে সাথে কড়া ব্রেক কষলো, কিন্তু ফলাফল জিরো। গাড়ির হ্যান্ডেল ঘুরিয়ে নেওয়ার জন্য রাস্তার পাশে থেকে গাছের সাথে ধাক্কা লেগে গেল। সবাই কম বেশি আঘাত পেয়েছে। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লো। ওই সবাই দেখতো গাছটা কোন হারামজাদা ফেললো। আশরাফুলের আদেশ অনুযায়ী সবাই গাছটার দিকে এগিয়ে গেল, কিন্তু সেখানে গিয়ে যা দেখলো তাতে তাদের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো। কারণ একটা মেয়ে গাছের উপর হাওয়ার মাঝে বসে আছে। এই কে তুই? তুতলি একটা ছেলে জিজ্ঞেস করলো, কিন্তু মেয়েটা কোনো কথা না বলে ভয়ঙ্কর হাসি দিল, যাতে আশরাফুল সহ তার সাথে থাকা ছেলেগুলো রু কেঁপে উঠলো। মেয়েটা এক লাফ মেরে সবার সামনে চলে আসলো। এবার খুব কাছ থেকে দেখে সবাই ভয়ে কাঁপতে লাগলো, কারণ মেয়েটার চেহারা খুবই ভয়ঙ্কর। মুখে রক্ত লেগে আছে, কপালের উপর কাটা দাগ। বস এটা তো আরে সবাই পালা, দাঁড়িয়ে না থেকো। ঠিক আছে বস। সবাই দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু মনে হলো তাদের গায়ের উপর কেউ ভারী বস্তু চাপিয়ে দেওয়া হয়েছে, জায়গা থেকে নড়তে পারলো না। মেয়েটা ভয়ঙ্কর হাসি দিল, এটা দেখে তো 2-3 জন প্যান্ট নষ্ট করে ফেললো। আশরাফুল বলল, আমাদের সাথে কি শত্রুতা তোর? মেয়েটা উত্তরে কিছুই বললো না, কিন্তু আশরাফুলের গলা চেপে ধরলো, এমন করে ধরছে যেন জিহ্বা বেরিয়ে আসার উপক্রম। মেয়েটা নিজের চেহারা এক ঝটকায় পাল্টে ফেললো। বেরিয়ে আসলো খুব পরিচিত একটা চেহারা। একজন মেয়েকে ছেলে হতে দেখে সবাই থমকে গেল। তারা বুঝতে পারছে এটা আসলে একটা আত্মা, কিন্তু যখন আত্মাকে চেহারা পাল্টে একজন ছেলের রূপে আসলো তখন তো তাদের যায় যায় অবস্থা। মাহিম? হ্যাঁ আমি। চিনতে পারছিস? তাহলে তোরা কি মনে করছিস আমাকে মেরে দিলেই তোরা বেঁচে যাবি? তোরা আমাকে মেরে আরো নিজেদের মৃত্যু ডেকে এনেছিস। আমাকে ছেড়ে দে প্লিজ। কখনো না। সেদিন মনে আছে তোরে বলেছিলাম একটা আওয়াজ, ওইটা আমি ছিলাম। তার মানে তুই মারা দিয়ে আত্মা হয়ে গেছিস?
সারার শরীরে যে আছে সে আর কেউ নয়, মাহিম। সেদিন সে মারা গিয়েছিল আর আত্মারূপে ফিরে এসেছে মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। আমাদের মাফ করে দে। আশরাফুল আর বাকি কথা বলতে পারল না। তার আগেই মাহিমের আত্মা তার গলা থেকে মাথা টেনে ছিঁড়ে ফেলল। রক্ত ছিটকে মাহিমের মুখে পড়ল। সেটা এক আঙুল দিয়ে জিহ্বায় ঠেকিয়ে টেস্ট করলো। তার সাথে থাকা ছেলেগুলো আটকে উঠল। নিজের প্রাণ বাঁচাতে সবাই ছুটে পালানোর চেষ্টা করলো, কিন্তু পারছে না। মাহিম আশরাফুলকে মেরে বাকিদের দিকে গেল। প্লিজ আমাদের ছেড়ে দিন, আমাদের কোনো দোষ নেই। তোদের অনেক দোষ আছে, দেখতে চাস? তাহলে আমার চোখের দিকে তাকা। মাহিমের কথা শুনে ছেলেগুলো তার চোখের দিকে তাকালো। চোখে মনিটরের মতো সবার কুকর্মের দৃশ্য ভেসে উঠল। দেখলি তো, এবার মৃত্যুর জন্য তৈরি হ। মিত্রকে সামনে দেখিয়ে সবাই ঘাবড়ে গেল। কোনো উপায় না পেয়ে নিজেদের বন্দুক বের করে মাহিমের দিকে গুলি চালাতে লাগলো। এটা দেখে মাহিম মুচকি হাসলো। গুলিগুলো মাহিমের শরীরের এপাশ দিয়ে ওপাশে বেরিয়ে গেল। গুলি করে তোকে মারবো? ছেলেগুলো কথা শেষ করে যখন দেখলো মাহিমের কিছু হয়নি, তখন একবার বন্দুক আর একবার মাহিমের দিকে তাকাতে লাগলো। এই লজিক তোরা বুঝবি না, তোদের বোঝার ক্ষমতা নেই। মাহিম কথাগুলো বলে বন্দুকগুলো নিজের কাছে নিয়ে নিল। এটা এত তাড়াতাড়ি হলো যে ছেলেগুলো কিছুই বুঝলো না, শুধু নিজের হাতে ফাঁকা পেল। সামনে তাকিয়ে দেখলো বন্দুক মাহিম রূপী আত্মার কাছে। গুড বাই। মাহিম কথাটি বলে সবগুলো গুলি করে ঝাঁঝরা করে দিল। বন্দুকে যতগুলো ছিল সবগুলো শেষ করে ফেলল। ছেলেগুলো সেখানেই মারা গেল। মাহিম এবার সেখান থেকে চলে আসলো, কিন্তু আসার আগে সবার লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখে আসলো। মাহিম সোজা সারার হোটেলে চলে আসলো আর সারার রুমে উকি দিয়ে দেখলো মিম ঘুমিয়ে আছে। মাহিম গিয়ে মিমের পাশে শুয়ে পড়ল। তারপর সারার শরীর থেকে বেরিয়ে আসলো। সারা ঘুমিয়ে থাকলো। মাহিম একবার সারার দিকে গভীরভাবে তাকিয়ে মিমের পাশে গেল। মাথায় হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। মাহিমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে আর থাকলো না সেখানে, হাওয়ায় বেগে মিলিয়ে গেল। তারপর ঈশা তাড়াতাড়ি খাবার খেতেছিল, কারণ জরুরি একটা মার্ডার কেসের জন্য ফোন আসছে। এমন দেখে ঈশার মা বলল, কিরে এত তাড়াতাড়ি খাচ্ছিস যে? হ্যাঁ মা, আজ একটা জরুরি কেস আসছে। ও আচ্ছা, মাহিম ছেলেটি কোথায় গেল? তার কোনো খোঁজ পেলি? না মা, অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমার মনে হয় মাহিম চলে গেছে। এটা শুনে ঈশার মা বলল, কিন্তু ফোন বন্ধ রাখবে কেন? কিছু একটা হয়েছে? মা তুমি চিন্তা করো না, আমি সব দেখছি। ঈশা এই কথা বলে নিজের পুলিশ ক্যাপ নিয়ে চলে গেল। সারা ও মিম সকালে উঠিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসেছে, কিন্তু সারার মুখ দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে খুবই ডিস্টার্ব। আপু, তোমার কি হয়েছে? সকাল থেকে মুড অফ দেখছি। আমার কিছু একটা মনে পড়েছে, বাট ঠিক করে খেয়াল করতে পারছি না। আরে, স্বপ্ন দেখেছো হয়তো, তাই এমন লাগছে। চলো নাস্তা করে নি। আচ্ছা ঠিক আছে। সারা ও মিম নাস্তা করে হোটেল থেকে বেরিয়ে পড়ল মাহিমকে খোঁজার জন্য। অন্যদিকে ঈশা ঘটনাস্থলে গিয়ে দেখল ছজনকে খুবই খারাপভাবে মেরেছে। চারপাশে ভালো করে দেখে নিল, কোনো ক্লু পায় নাকি। তাই দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু সারা আর মিম মাহিমকে পেল না। তাই তারা ঠিক করলো পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লেখাবে যদি কোনো খবর পায়। তাই তারা দুজন সকালে উঠে পুলিশ স্টেশনে চলে আসলো। কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? ম্যাম, আমার ভাইকে পাওয়া যাচ্ছে না, তাই রিপোর্ট লেখাতে আসছি। আচ্ছা, সব ডিটেলস দিয়ে দাও, আমরা দেখছি। কনস্টেবল, এনার রিপোর্টটা লিখিয়ে নাও। ঈশা নিজের জায়গায় বসে রইল, আর সারা ও মিম রিপোর্ট লিখিয়ে মাহিমের একটা পিক দিল। এটা আপনার ভাই? হ্যাঁ, কিন্তু কেন? আসুন আমার সাথে। কনস্টেবল ছবিটা নিয়ে ঈশার কাছে দেখালো, আর এটা যে মিমের ভাই সেটাও বলল। আচ্ছা মাহিম, তোমার ভাই তাহলে? আপনি মাহিমকে চিনলেন কিভাবে? সে অনেক কথা। তো আমাদের বাসায় ভাড়াই থাকতো, তবে 2 সপ্তাহ আগে কোথায় হারিয়ে গেছে, খুঁজে পাইনি আর। প্লিজ ম্যাম, আমার ভাইকে খুঁজে দিন। আমরা প্রতিনিয়ত খুঁজি, পেলে তোমাকে জানানো হবে।
সারা ও মিম সেখান থেকে চলে গেল, কিন্তু তাদের অগোচরে এই খবর পৌঁছে গেল হানিফ আর রনির কানে। ব্যাস, যা হবার তাই হলো। সারা আর মিমকে তুলে নিয়ে আসলো হানিফের লোকগুলো। সারা আর মিমকে বেঁধে রাখা হয়েছে একটা পুরাতন বাড়ি, যেটা খুবই শুনশান। চারপাশে অনেক বডিগার্ড আছে। রাতে 10টার পর হানিফ আর রনি আসলো, সাথে মাস্ক পরা একটা নতুন লোক যাকে কেউ চেনে না, রনি আর হানিফ বাদে। ভাইয়ের খোঁজ করতে আসছে সুন্দরী বোন। আহ, কিন্তু এদের তো কপাল ভালো, কারণ আজ আমরা এই কথা বলে হেসে দিল। সারা বলল, কে তোরা, আমাদেরকে কেন ধরে আনছিস? ওমা, তুই জানিস না? আচ্ছা বলছি। তোর ভাইকে আমরা মেরে দিয়েছি 15 দিন আগে, আর আজ তোদের ভোগ করে তোদের মারবো। কি? মাহিমের মরার কথা শুনে দুজনেই চিৎকার করে উঠল। কান্না করছে দুইজন। তারা ভাবতেও পারছে না যে মাহিমকে এই শয়তানগুলো মেরে ফেলেছে। কেন মারলি আমার ভাইকে? তোর ভাইকে কেন মারছি, চল মস্তি করতে করতে বলি। রনি এই কথা বলে সারার দিকে এগিয়ে গেল। সারা আর মিম কান্না করছে, তাদের বাঁচার কোনো চান্স নেই। হাত পা বাঁধা, তাই কিছু করতে পারছে না। হঠাৎ সারার কি যেন হলো, সে জোরে জোরে হেসে দিল। এটা দেখি সবাই অবাক, এমনকি মিমও। সারা, সারা আপু, কি হয়েছে তোমার? এমন করে হাসছো কেন? মিমের কথা শুনে সারা মিমের দিকে ঘুরল, সাথে সাথে মিম ভয়ে গুটিয়ে গেল। শুকনো ঢোক গেল। সারা টান মেরে নিজের হাত পায়ের দড়ি ছিঁড়ে ফেলল। এই, সবাইকে মার, সে চলে আসছে। এদের কথা মিম কিছুই বুঝলো না, কিন্তু সামনে তাকিয়ে দেখলো সারা সবাইকে এক এক করে মারছে, খুবই খারাপ ভাবে। ভেবে পাচ্ছে না সারার হঠাৎ কি হলো। সারা যখনই রনিকে থাবা মারতে যাবে তখনই, আর একটা যদি কাউকে মারছিস তাহলে তোর বোনকে মেরে দিব। কারো কথা শুনে সারা সেই দিকে তাকিয়ে দেখলো মিমের কপালে ঈশা বন্দুক ধরে আছে। সারার শরীরে থাকা মাহিম ভাবতেও পারেনি এইসবের মাঝে ঈশাও আছে। ঈশা, তুমিও? কেন মাহিম, আমি থাকতে পারি না নাকি? মাহিম মানে? এটা তো ছাড়া আপু। আরে না, শরীরটা ছাড়া, কিন্তু ভিতরে তো মাহিম। মাহিম, বেরিয়ে এসো, নাহলে তোমার বোনকে আমি। একদম না, আমার বোনকে কিছু করো না, আমি বেরিয়ে আসছি। মাহিম সারার শরীর ছেড়ে দিল। মাহিমের চেহারা এখন স্বাভাবিক রাখছে, কারণ তোর বোন ভয় পেতে পারে তাই। সারা নিজেকে কিছু সময়ের মাঝে সামলিয়ে নিল, তারপর চারপাশে দেখে সব বুঝে নিল। ঠাস ঠাস সারা গিয়ে মাহিমকে চড় মারল। আমি ভাবতেও পারছি না তুমি আমাকে দিয়ে এইসব খুন করাবে। কেন করালে এমন? ভাইয়া, কেন করলি এমন? কি ক্ষতি করেছে এরা? আর এইসব জানোয়ার আগে আমাদের কথা ভাবতে পারলে না? তুই আমার ভাই ভাবতে আমার ঘেন্না হচ্ছে, প্রচুর ঘেন্না। চলে যা আমার সামনে থেকে, চলে যা। প্লিজ বনু। আহারে, যে ভাই নিজের সবটুকু বিলিয়ে দিয়ে বোনকে মানুষ করলো, আর মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে নিচে মরলো, তাকে নাকি এইসব শুনতে হচ্ছে। বেচারা মরে গিয়েও শান্তি পায়নি। রনি এই কথা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগলো। সারা আর মিম তো এইসব শুনে অবাক। তাহলে শোন মিম, তোমার মা বাবাকে আমরাই মেরে ফেলছি, আর তোমার ভাইকে। তারপর তোর বলা লাগবে না, আমি বলছি। আসলে বনু, এরা আমার মা বাবাকে মারছে। বাবা পুলিশ ছিল, এদের সব কুকর্ম ফাঁস হয়ে যেতেছিল, সেই জন্য মেরে দিয়েছে। এমনকি আমাকে আর তোকেও মারতে চাইছিল, কিন্তু আমরা পালিয়ে যাই। বাবার ইচ্ছে ছিল আমি সিক্রেট অফিসার হব, আর সেটাই হই। তোদের এই কথা জানায়নি। বাবার বলা কেস অনুসন্ধান করতে এখানে আসি, আর এদের পেয়েও যাই। কিন্তু এরা কিভাবে যেন আমার খোঁজ পেয়ে যায়, আর আমাকে আর মারুফকে মেরে দেয়। এখন বল, আমার কি দোষ? মাহিমের কথা শুনে সারা আর মিম প্রচুর কান্না করছে। ভাইয়া, এই জানোয়ারদের আমি নিজ হাতে মারতে চাই। তুই আমার শরীরে প্রবেশ কর। এই, যদি কারো শরীরে ঢোকার চেষ্টা করেছিস তোর বোনকে শেষ করে দিব। বাবা, তোমার তান্ত্রিক কোথায়? এবার অচেনা লোকটি নিজের মুখ খুলল। হ্যাঁ, সে আর কেউ না, ঈশার বাবা, যে সব কিছু নাটের গুঁড়ো। আরে আমরা তান্ত্রিক, তোর পিছনে।
ঈশা পিছনে ঘুরে দেখলো বিখ্যাত তান্ত্রিক আবির, যে অনেক ভূত পেত তারাইছে। তান্ত্রিক আবির ঈশার কাছে এসে ঈশার হাত থেকে বন্দুক কেড়ে নিল। কি হলো? আপনি কে বন্দী না করে আমার থেকে বন্দুক নিলেন কেন? আমি সবাইকে সাহায্য করি, কিন্তু যারা নির্দোষ কিন্তু এদের কাহিনী শুনে মনে হলো মাহিমকে আবার বন্দি করা উচিত হবে না। বাবা দেখছো তোমার তান্ত্রিক মহাশয় কি বলছে? ঈশার কথা শুনে ঈশার আব্বু বলল, কি হলো? তান্ত্রিক আবিরের পিছনে বলে খুবই বিখ্যাত একজন তান্ত্রিক। হ্যাঁ, আমি বিখ্যাত, তাই বলে অন্যায়ের সাথে থাকবো এমনটা নয়। মাহিম, তুমি তোমার কাজ করো। মাহিম, তুমি আমার শরীর দখল করে এদের কঠিন শাস্তি দাও। না ভাইয়া, আমি আমার মা বাবার হত্যার প্রতিশোধ নিব। তুমি অনেক করেছো, আজ আমি করব। মাহিম মিমের কথা শুনে তার শরীরে প্রবেশ করলো, সাথে ভয়ঙ্কর হাসি দিল। রনি আর হানিফকে ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেললো। সবার শেষে ঈশার বাবার কাছে গেল। প্রথমে হাত, তারপর পা টেনে ছিঁড়ে ফেলে দিল। ঈশার বাবা চিৎকার করছে। এইসব দেখে ঈশার হাত পা চলছে না, ভয় থরথর করে কাঁপছে। তা দেখে মিম বলল, নিজের বাবাকে এমন মৃত্যু দেখে এমন লাগছে, তাহলে ভাবো আমরা দুই ভাই বোন এর কি অবস্থা হয়েছিল। আমরা তো ছোট ছিলাম। ঈশা বলল, প্লিজ আমার বাবাকে কষ্ট দিও না। মিম খুব জোরে হাসি দিয়ে ইশারায় বাবার হৃৎপিণ্ড বের করে নিল। মিমের মুখ বদলে মাহিমের চেহারা হয়ে গেল। তারপর ঈশার দিকে তাকিয়ে হৃৎপিণ্ড চাপ মেরে গলিয়ে ফেললো। ঈশার বাবা তো আগেই মারা গেছে। ঈশা এসব সহ্য করতে না পেরে সেখানে অজ্ঞান হয়ে গেল। মাহিম, এখন তোমার চলে যাওয়ার ব্যাটার আর ঈশার কিছু করার অধিকার সেটা তোমার নেই। তান্ত্রিক আবিরের কথা শুনে মাহিম হ্যাঁ বলল, আর মিমের শরীর থেকে বেরিয়ে আসলো। মিম ঢলে পড়তে গেলে সারা এসে তাকে ধরে ফেলল। মাহিম বলল, আবির, আপনি যদি আমাকে সাহায্য না করতেন তাহলে আমি প্রতিশোধ নিতে পারতাম না। আমার ঘটনা শুনে মনে হলো আমার তোমাকে বন্দি করা ঠিক হবে না। কিছু সময় পর মিমের জ্ঞান ফিরলো। ঈশারও জ্ঞান ফিরছে। মিম নিজের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো, কারণ তার শরীরে রক্ত লেগে আছে, কিন্তু সে মনে মনে খুশি। ভাইয়া, আজ আমি অনেক খুশি, কিন্তু এই খুশির দিনে তোমাকে কাছে পেলাম না। কেন? তুমি হারিয়ে গেলে কেন? মিমের কথা শুনে মাহিম বলল, বোন রে, এটাই হয়তো এমন হওয়ারই ছিল, তাই আমাদের কপালে লিখেনি এক হওয়া। আমি কিভাবে থাকবো ওখানে ছেড়ে? তুই একলা কেন থাকবি? এই যে তোর একটা বোন আছে সারা, তারপর চাচা আছে, ওরা তোকে সবসময় আগলে রাখবে। কিন্তু তুমি তো নেই। কে বললো আমি নেই? তোর পাশে সব সময় আছি আমি। আর সারা হয়তো আমাকে মিলন ছিল না, তাই এক হইনি আমরা। আমার জন্য আর অপেক্ষা নয়, নতুন কাউকে দেখে বিয়ে করে নিও। প্লিজ তুমি ফিরে এসো। মৃত্যুর পর কেউ ফিরে আসে নাকি পাগলি? আচ্ছা শোনো, আমার রুমে আলমারিতে লাল ফাইল আছে, সেখানে আমার সকল সম্পত্তি দলিল তোমার আর মিমের নামে করা আছে। ফাইলটাকে ভালো ছেলে দেখে বিয়ে দিও। সারা মিম প্রচুর কান্না করছে। ঈশা তার বাবার শরীর ধরে কান্না করছে। মাহিম সেখান থেকে হাওয়াতে মিলিয়ে গেল, কারণ তার সময় শেষ। সারা মাহিমের কথা মতো মিমকে আগলে নিল, হোটেলে চলে আসলো। মিম তো কান্না করেই যাচ্ছে, আর সারা কান্না করছে, কিন্তু মিমের সামনে নিজেকে শক্ত রাখছে। সারা মিমকে অনেক করে খাওয়াতে চাইলো, কিন্তু খেলো না। আমি ভাইয়াকে ছাড়া খাবো না আপু, প্লিজ ভাইয়া ফিরে আয়। কিরে ভাইয়া, শুনতে পাচ্ছিস না? তোর বোন কান্না করে তোকে ডাকছে। এই পিচ্ছি, কান্না করিস না, আমি তোর পাশে আছি। এটুকু শুনতে পেল মিম। হয়তো সত্যি তার ভাই ছায়ার মতো তার পাশে আছে। প্রতিটি ভাই তার বোনকে সব বিপদ থেকে রক্ষা করে সব সময় ছায়ার মতো পাশে থাকে।